আবার লিঙ্ক পাঠাবো যদি ওটাতে। হ্যালো ফ্রেন্ডস, আচ্ছা আজকে আমাদের ফেসবুকে লাইভ হওয়ার কথা ছিল 7টার সময়, সঠিক সময় আমরা এসে পড়েছি। এখন আমাদের আজকে ডিসকাশনের স্কোপ আমরা রেখেছিলাম ডব্লিউবিসিএস এক্সামের উপরে, তো আলোচনা চলছেই, তো আজকে একটু ফোকাস রাখা হয়েছিল ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটির উপরে। আর আজকে আমার সাথে আমার এক জুনিয়র কলিগ ভাই দীপায়নও রয়েছে। মোটামুটি দীপায়ন তো ফেমাস এখন, তো দীপায়নও রয়েছে, তো দুজনে মিলে একটু ডিসকাস করব। তো একটু আমি বলে নিই যে ডব্লিউবিসিএস এর যে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে সিলেবাস, তাতে ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান পলিটি দু জায়গায় আসে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায়, যেখানে ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি দুটো মিলিয়ে 25 নম্বরের কোয়েশ্চেন থাকে। 25টি 1 নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং আরেকটা পার্টে ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি আসে, সেটা হচ্ছে মেইন এক্সামে একটা পেপারই রয়েছে, যেটা পেপার 5। সেখানে বেসিক্যালি যেটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমি এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে পার্টিকুলার কিছু কিছু জায়গা ওনারা এমফাসিস করে দিয়েছেন, বলে দিয়েছেন এগুলোর উপর বেশি কোয়েশ্চেন আসবে, সুতরাং সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। তো যাই হোক, এখন এই দুটো পেপারের উপরই আজকে মেইনলি আমরা ডিসকাশন করব। কারোর যদি কোনো বক্তব্য থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা চ্যাট বক্সে বা ওই যেখানে লেখার জায়গা সেখানে তোমরা লিখবে কমেন্টসে, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আর একটা ব্যাপার হচ্ছে, বলে রাখি এ প্রসঙ্গে, যে ইকোনমি এবং পলিটি ছাড়াও কারোর যদি এদিক সেদিকে ডব্লিউবিসিএস পরীক্ষার উপর অন্য কোনো কোয়েশ্চেন থাকে তারা করতে পারো, ঠিক আছে? তবে ফোকাসটা রাখার চেষ্টা করবে ইকোনমি অ্যান্ড পলিটি পেপারটার উপরে। আচ্ছা দীপায়ন, এবার তুমি বলো যে এই দুটো পেপারের মধ্যে আগে প্রিলিমিনারিটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রিলিমিনারিতে ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটিটা আমরা কিভাবে ট্যাকেল করব, এটা একটু তুমি ডিসকাস করো। আচ্ছা দাদা, প্রথমে আমি বলে রাখি যে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমিটা এটা কিন্তু শুধু প্রিলিমস এর জন্য পড়তে হবে বা মেন্স এর জন্য পড়তে হবে না, বা প্রিলিমস এর জন্য আগে পড়বো তারপরে মেন্স এর জন্য পড়া শুরু করব, এরকম করে কিন্তু প্রিপারেশন নিলে চলবে না। এখানে প্রিলিমস আর মেন্স এর প্রিপারেশন একসাথেই নিতে হবে, এবং সেটার আমাদের দুখানা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডেটা বেসড আর একটা হচ্ছে কনসেপ্ট বেসড প্রিপারেশন। তো ডেটা বেসড প্রিপারেশন যেটা আছে সেখানে পলিটি বা ইকোনমি, আমি প্রথমে ইকোনমি দিয়ে শুরু করছি। তো ইকোনমিতে যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত ডেটাগুলো নিয়ে আমাদের মানে আমাদের জানা দরকার, যে যে সমস্ত ডেটাগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন আছে, সেই সমস্ত ডেটাগুলো আমরা তো গুগলে বা আমাদের যে সমস্ত টেক্সট বই আছে সেগুলোতে পেয়ে যাব। আর এই কনসেপ্ট গুলো আমরা টেক্সট বইতে পেয়ে যাব। কিন্তু এর পাশাপাশি আমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখন রিসেন্ট ট্রেন্ড, যেটা ধরুন ইউপিএসসি যেটা ফলো করছে, আমাদের ডব্লিউবিসিএস এক্সামেও কিন্তু সেই ট্রেন্ডটা ফলো করার একটা প্রবণতা দেখা গিয়েছে। সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ইকোনমির যে সম্পর্কটা রয়েছে। অর্থাৎ বিগত 1 বছরে ইকোনমিতে যে সমস্ত চেঞ্জ গুলো এসছে, ইন্ডিয়ান ইকোনমিতে যে সমস্ত চেঞ্জ গুলো এসছে বা ওয়ার্ল্ড ইকোনমিতে যে চেঞ্জ গুলো এসছে, সেই সমস্ত চেঞ্জেস গুলোর সাথে ইকোনমিটা পাঞ্চ করে এক ধরনের এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে, যেটা ডেটা বেস এবং কনসেপ্ট বেস দুটোর মধ্যেই পড়ে। তো সেই জিনিসটা আমাদের মাথায় রেখে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ইন্ডিয়ান ইকোনমিটা আমরা কিভাবে ট্যাকেল করতে, তোমার কি বক্তব্য, কিভাবে করা উচিত কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে যে ইন্ডিয়ান ইকোনমি পোর্শনটা রয়েছে? হ্যাঁ, এটা আমাদের যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করব, কারেন্ট অ্যাফেয়ার্সটা তো আমাদের ডেলি বেসিসে তৈরি করতে হবে। অনেকে করে হুম, কি, কারেন্ট অ্যাফেয়ার্সটা ওই পরীক্ষার আগে ওয়ান লাইনার গুলো পড়ে যায়, তারপর হুম, পরীক্ষার সময় যখন একটু ঘুরিয়ে প্রশ্নটা দেয় তখন তারা উত্তর দিতে পারে না। সেই জন্য হুম, কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের ডেলি বেসিসে পড়া জারি রাখতে হবে। সেটার জন্য আমরা দ্য হিন্দু নিউজ পেপারটাকে পড়ার চেষ্টা করব। কারণ দ্য হিন্দি নিউজ পেপারটা হচ্ছে এমন একটা কম্প্রিহেন্সিভ নিউজ পেপার, যেটা পড়লে আমাদের ইংলিশের প্রতি নলেজটাও বাড়বে, এবং বাকি যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। মানে ইটস দ্য স্টোর হাউস অফ লট অফ ডেটা। তো দ্য হিন্দু নিউজ পেপারটাকে পড়ার একটা কায়দা আছে বা একটা টেকনিক আছে। সেটা হচ্ছে যে আমরা ডেলি 1 ঘন্টা করে টাইম দেবো হিন্দুটা পড়ার জন্য, এবং হিন্দু নিউজ পেপারটা পড়ে আমরা একটা খাতায় 5টা কলম করব।
যে পাঁচটা কলাম হচ্ছে, একটা হেডিং থাকবে ন্যাশনাল পলিটিক্যাল, একটা থাকবে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল, একটায় থাকবে হচ্ছে ইকোনমি, একটায় থাকবে স্পোর্টস, আর একটায় থাকবে মিসলেনিয়াস। তো এই পাঁচটা কলাম বানিয়ে এর মধ্যে ডেইলি যে সমস্ত ডেটা আছে আর কি, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা পয়েন্টস আমরা লেখার চেষ্টা করবো এক একটা কলামে। তো এটা করলে কি হবে, মানে বাকি সব মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো তৈরি হবেই, এর পাশাপাশি স্পেশাল এমফাসিস হবে হচ্ছে ইকোনমির ওপর। কারণ ইকোনমিতে ডেইলি বেসিসে হোক বা উইকলি বেসিসে হোক, কোনো না কোনো নতুন ইনফরমেশন আমাদের কাছে আসেই। সেটা কোনো যোজনা সম্পর্কেও হতে পারে, অথবা কোনো রিজার্ভ ব্যাংকের কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারেও হতে পারে। তো সেই ডেটাগুলো যদি আমরা পয়েন্ট ওয়াইজ আমরা নোট করি খাতায়, এবং সপ্তাহ শেষে যদি সেটাকে আমরা রিভাইজ করি, তাহলে উইকলি বেসিসে আমাদের কিন্তু ইকোনমিক ডেটাটা ভালোভাবেই তৈরি হয়ে যাবে হ্যাঁ, খুব ভালো বই বলেছো। পড়ার তবে পাশাপাশি। যাদের কাছে ধরো হিন্দু পেপারটা পাওয়া যাচ্ছে না, তাদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। যে নিউজ হুম, পেপারটা পাওয়া যায়, বিশেষ করে ধরো টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমসটা এই মুহূর্তে না বললেও চলে। টাইমস অফ ইন্ডিয়া যদি তুমি হাতের কাছে হ্যাঁ, পাও, অনেক দূর দূরান্তে, পশ্চিমবঙ্গে দূর দূরান্তের ছেলেমেয়েরা আছে, হয়তো হিন্দু পাওয়া যাচ্ছে না। তো দীপায়ন যেটা বললো হুম, হিন্দু, ঠিক আছে, ভেরি গুড। যদি না পাওয়া যায়, ভেঙে পড়ার কোনো কারণ নেই যে হিন্দু পাওয়া গেল না বলে আমার ডাব্লিউবিসিএস পাওয়া হলো না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি টাইমস অফ ইন্ডিয়াও পড়তে পারো, ঠিক সিমিলার ভাবে জিনিসগুলো নোট ডাউন করতে পারো এবং একটা ডায়েরির মধ্যে। ঠিক আছে, এটা সিস্টেমেটিক্যালি প্রত্যেক দিন এটা করতে হবে। ঠিক আছে, এবং ঠিক। এইটার জিনিসটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ইন্ডিয়ান ইকোনমি পোর্শনটা পড়ছো, আমাদের সিলেবাসটা কি সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক কিছু আছে তোমার হয়তো পড়তে ভালো লাগবে, নতুন নতুন পড়ছো, কিন্তু হয়তো রেলিভেন্স নেই আমাদের সিলেবাসের উপরে। সেই জায়গাগুলো তোমাকে কিন্তু মাথায় রেখে পড়তে হবে, এবং সেটা করার জন্য সবচেয়ে বেশি বেস্ট উপায় হচ্ছে যে সিলেবাসটা বারবার দেখা। যত বারবার সিলেবাসটা দেখবে, তত তোমার একটা কোয়েশ্চেন গুলো সম্বন্ধে কিন্তু আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি আর একটা জিনিস বলে রাখি, যারা হয়তো কোনোভাবে হয়তো কোনো নিউজ পেপার পাচ্ছ না, হয়তো কোনো নিউজ পেপারই পেলে না, তাহলেও ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি একটা জিনিস ফলো করতাম, একটা একটা ওয়েবসাইট ফলো করতাম, সেটা হচ্ছে gk2day.in। এই gk2day.in যে ওয়েবসাইটটা আছে, সেখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টা প্রত্যেকদিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একদিন অন্তর অন্তর ওগুলো আপলোড করা হয়। অর্থাৎ হ্যাঁ, আজকে 8 তারিখ আছে, 8 তারিখের 9 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটা 10 তারিখে আপলোড করা হচ্ছে, 10 তারিখেরটা 11 তারিখে আপলোড করা হচ্ছে, এইভাবে চলতে থাকে। এখন অনেক কটা তো এরকম ওয়েবসাইট বেরিয়ে গেছে, এটা ঠিক, এখন অনেক ওয়েবসাইট হ্যাঁ, এরকমই হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। হুম। আর আর ওই যে gk2day.in যে ওয়েবসাইট যেটা আছে, সেখানে কিন্তু আমাদের যে সিলেবাস যেটা আছে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে ইকোনমি বা পলিটির যে জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে, সেইগুলো কিন্তু ওই gk2day.in এর ওয়েবসাইটেই দেওয়া আছে। বেশ। তো আমরা আচ্ছা, আমাদের যদি এবার সিলেবাসটা হুম, বুঝতে অসুবিধা হয়, আমরা জিকে টুডে ফলো করতে পারি। হ্যাঁ, এই অরিন্দম নিয়োগী যেটা জিজ্ঞেস করছে এই চ্যাটের মধ্যে, সেটা হচ্ছে কোনটা রেলিভেন্ট কোনটা ইরেলিভেন্ট। তো বেশ কয়েকদিন পড়তে পড়তে এই আইডিয়াটা কিন্তু হয়ে যাবে। বারবার কোয়েশ্চেন গুলো দেখতে হবে, কোয়েশ্চেন গুলো যত দেখবে তুমি বুঝতে পারবে যে কোন টপিক গুলো তোমার কাছে ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, সেটা মাথায় রেখে ঠিক। করতে হবে। আচ্ছা, এরপর চলে আসি মেইন এক্সামের ক্ষেত্রে। মেইন এক্সামের হুম, ক্ষেত্রে তুমি যদি ইন্ডিয়ান ইকোনমিটা দেখো, ইন্ডিয়ান ইকোনমির সিলেবাসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিছু স্পেসিফিক জিনিস ওনারা বলে দিয়েছেন, যে কোন কোন জায়গাগুলোর উপরে ওনারা জোর দেবেন। যেমন ওনারা বলেছেন যে দ্য টপিক ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হুম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার তার ফাংশন, তার বডি কিভাবে হয় ইত্যাদি জিনিসগুলো একটা পড়ে নেওয়া দরকার আছে। এছাড়া কি দরকার আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশন অ্যান্ড ডিভলিউশন অফ সেন্ট্রাল ফান্ডস টু স্টেট, প্ল্যানিং প্রসেস অ্যান্ড অবজেক্টিভস অফ 5 year প্ল্যানস, functions of RBI, monetary policy, Central Finance Commission and State Finance Commission, fiscal policy of Government of India। দেখো, ইন্ডিয়ান ইকোনমি বললেই মানে অনেকের মনে একটা ধারণা চলে আসে যে অনেকদিন আমরা কোনোদিন ইকোনমি পড়িনি, সুতরাং ইকোনমি একটা বিশাল ভয়ের ব্যাপার, কিভাবে ট্যাকেল করবো বোঝা যাচ্ছে না, অনেক গ্রাফ আছে, অনেক কিছু আছে। দেখো, আমাদের কিন্তু মাইক্রো ইকোনমি পড়তে হয় না, আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি, যেখানে আরবিআই, সেন্ট্রাল স্টেট রিলেশনস ইত্যাদি গুলো রয়েছে। এবং সেগুলো পড়তে গেলে কিছুটা মাইক্রো ইকোনমির আমাদের ইনফরমেশন বা কনসেপ্ট লাগবে, জিডিপি কি, জিএনপি কি, বা টুকটাক আরো বিভিন্ন জিনিস কনসেপ্ট লাগবে। ওই কনসেপ্টটুকু নিয়ে আমাদের ম্যাক্রো ইকোনমিটা পড়া উচিত। অযথা ইকোনমি নিয়ে ভয় পেয়ে ইকোনমির মোটা মোটা বই কিনে তুমি যখন জিডিপি জিএনপি যদি থিওরি বুঝতে যাও, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সময়ের মধ্যে কুলিয়ে উঠতে পারবে না। দীপায়ন, কি বলছো? হ্যাঁ, আমিও সেটাই মনে করি। এক গাদা জিনিস পড়ার কোনো প্রয়োজন নেই, বা মোটা মোটা বই পড়ারও কোনো দরকার নেই।
আমি মনে করি যে এনসিইআরটির 11-12 এর যে বইটা আছে সেটা যদি কেউ পড়ে ভালোভাবে, তাহলে তার অনেকটাই কভার হয়ে যাবে। এছাড়া প্রচুর বই মার্কেটে আছে। রমেশ সিং এর যে বইটা আছে সেটা খুবই ভাস্ট। সেটা যারা ইকোনমি নিয়ে আর কি, মানে যাদের কাছে ইকোনমি সাবজেক্টটা নতুন, তাদের রমেশ সিং না পড়াই ভালো। তো রমেশ সিং এর পরিবর্তে আর একটা বই আছে সঞ্জীব ভার্মা, সেই বইটা পড়তে পারো। ওই বইতে খুব কম, মানে খুবই সহজ ভাষায় বা লেম্যান্স ল্যাঙ্গুয়েজে কিন্তু ওখানে লেখা আছে সমস্ত কনসেপ্ট গুলো। আর ইকোনমির তো একটা বড় অংশ রয়েছে ডেটাবেস, তো ডেটার মধ্যে তো আর কনসেপ্ট বলে সেরকম কিছু নেই, ওটা তো এমনি পড়ে নিতে হবে। হ্যাঁ, তরুণ মন্ডল জিজ্ঞেস করছে ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা থাকছে, হিন্দু পড়েও হচ্ছে না। দেখো, ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে একটা জিনিস মাথায় রাখবে, আমি বারবার সকলকে বলি যে তুমি 200টা কোশ্চেনের মধ্যে 200টা কোশ্চেন কোনো দিনই কমন পাবে না। ঠিক আছে, যে এমন এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না যে তুমি পড়ে গেলে এবং সেখান থেকে 200টা কোশ্চেন কমন এলো তার মধ্যে তুমি বেছে বুঝে 100-150টা করলে তা হবে না। ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে 200টা কখনই কমন পাওয়া যাবে না। কিছু কোশ্চেন তুমি মেন্টালি প্রিপেয়ার থাকো যে বাইরে থেকে আসবেই, কিন্তু তোমার লক্ষ্যটা এটা থাকবে যে যতগুলো তুমি পড়েছো বা যে সেই পড়ার মধ্যে যতগুলো এসেছে সেইগুলো যেন তুমি অ্যাকুরেটলি করো। ধরো দেখা গেল যে ঠিক। যেগুলো পড়েছো তার মধ্যে 160টা তুমি কমন পাচ্ছ, তাহলে কিন্তু 160টাতে তোমাকে আনসার করে মার্কস বের করে আনতে হবে। সেখানে যদি 160টা আনসার করে তুমি দেখা গেল যে তুমি 120 পাচ্ছ নেগেটিভ করে ইত্যাদি করে, সেটা কোনো ভালো লক্ষণ নয়। সুতরাং অ্যাকিউরেসিটা বাড়াতে হবে, তুমি যতগুলো পড়ছো সেখান থেকে সবগুলো তুলে আনতে হবে। দীপান, কি বক্তব্য? হ্যাঁ, আর অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আরেকটা যেটা আমি ফলো করি এবং সকলকে আমি সেটা অ্যাডভাইসও দিয়ে থাকি, সেটা হচ্ছে এমসিকিউ অ্যানালাইজ করা। মানে এমসিকিউ শুধু সলভ করলে চলবে না, এমসিকিউ অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করা মানে হচ্ছে ভুল অপশন গুলো কেন ভুল হলো, সেটা আমরা যখন এমসিকিউ যখন সলভ করবো তখনই আমাদের কিন্তু সেটা যাচাই করে নিতে হবে। এতে কি হবে, আমাদের কনসেপ্ট আরো বেশি করে ক্লিয়ার হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সেই সমস্ত এমসিকিউ গুলো করতে হবে যেখানে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট বা চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্টের বিষয়গুলো থাকে। এতে কি হয়, আমাদের একটা ছোটখাটো কোনো টপিকের ওপর কিন্তু আরেকবার করে রিভিশনটা হয়ে যায়। আর একটা হচ্ছে অ্যাজারশন রিজন টাইপ কোয়েশ্চেন্স গুলো, যেগুলো হয়তো ডব্লিউবিসিএস এ আসে না, কিন্তু আগে ইউপিএসসি বা অন্যান্য এক্সামে এই কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন্স করা হতো। তো সেইগুলো নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমাদের পরীক্ষার হলে গিয়ে কিন্তু কনফিউশনে পড়তে হবে না। হ্যাঁ, দেখো, ইকোনমিক্সে বেসিক্যালি দু ধরনের কোয়েশ্চেন থাকে, একটা হচ্ছে কনসেপচুয়াল টাইপ, একটা হচ্ছে ডেটা টাইপ। তোমার ডেটা এটা টাইপ। টাইপের উপর কিন্তু একটু বেশি ভরসা করতে হবে, কারণ ওগুলো তুমি যা জানো সেটা যদি প্রপারলি আনসার করতে পারো মার্কস পেয়ে যাবে। কিন্তু কনসেপচুয়াল হ্যাঁ। কোয়েশ্চেন গুলোতে কি হয়, হয়তো চারটের মধ্যে মনে হবে হ্যাঁ এটাই বোধহয় ঠিক, কিন্তু তুমি ওটাতে ঠিক করে এসে বাড়িতে যখন আসবে তখন দেখবে যে না, ওই উত্তরটা ভুল। সুতরাং কনসেপচুয়াল কোয়েশ্চেন যখন আনসার করবে একটু সন্তর্পণে প্রপারলি জেনে বুঝে আনসার করা উচিত, যে আমি পড়েছি তার মানে এটাই হয়ে যাবে তা নয়। কিন্তু ডেটা পার্টটা কি, পিওর ডেটা, কত পার্সেন্টেজ জিডিপি, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কিন্তু অনেকটা ইজিলি জিনিসটা ঠিক করে করে দেওয়া যায় আর কি। হ্যাঁ। আচ্ছা, আরতি সেনগুপ্ত জিজ্ঞেস করছে ইউপিএসসির জন্য কোনো স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি আমরা আজকে ডিসকাশনটা করছি ডাব্লিউবিসিএস এর উপরে, সুতরাং ইউপিএসসি স্কোপটা আমার এখানে না আনাটাই আমার মনে হয় ভালো। আর ইংলিশ পেপার নিয়েও সুমন দাস জিজ্ঞেস করছিল, ডেসক্রিপটিভ ইংলিশ, যদি সময় পাই আমরা অবশ্যই এটা নিয়ে জিজ্ঞেস করবো। পলাশ পালও জিজ্ঞেস করছিল অপশনাল সাবজেক্ট রাইটিং ইংলিশ বা বেঙ্গলি কোনটা ভালো হবে ইত্যাদি, কোন ভাষায় লেখা ভালো হবে হয়তো সেটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, সময় সুযোগ পেলে এগুলো ডিসকাস করবো। এখন ইকোনমিক্স এর দিকে একটু এগিয়ে আসি। আচ্ছা, এবার মেনের যদি আমরা সাবজেক্ট গুলো যে পেপারটা আমরা ইকোনমিক্স এর ডিসকাস করছি, সেখানে ধরো এই আরবিআই, সেন্টার স্টেট রিলেশন, এই জায়গাগুলোর মধ্যে দীপান কোনটার উপর বেশি জোর দেওয়া উচিত বলে তোমার মনে হচ্ছে? আমার মনে হয় অতি অবশ্যই আরবিআই এবং সেন্টার স্টেট রিলেশন। সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন সবসময় একটা বোন অফ কন্টেনশন। তো সেখান থেকে সেরকম হয়তো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। আহ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যান্সে যে সমস্ত ডেটাগুলো রয়েছে আর কি, সেটা আমাদের জিডিপি গ্রোথ রেট হোক অথবা আমাদের বাজেটের প্ল্যান আউটলে হোক, এই সমস্ত ডেটাগুলো বা স্লোগান হোক, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। এগুলো 5 ইয়ার প্ল্যানিং তো আমরা তো আগে থেকে পড়েছি। আম, যতগুলো 5 ইয়ার প্ল্যান ছিল, এখন তো নীতি আয়োগ এসছে। হ্যাঁ, তো 5 ইয়ার প্ল্যানের এদের কোশ্চেন যে আগে যেভাবে আসতো এখন আসে না, এদের যে কিন্তু মেন খুব প্ল্যান গুরুত্বপূর্ণ। হাইলাইট গুলো আছে সেই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেগুলো আমাদের তাও একটু জেনে রাখতে হবে। মানে আমাদের ইকোনমির হিস্ট্রিটা যেটা, প্ল্যানিংটা হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ইকোনমিক হিস্ট্রি, এইটা আমাদের একটু কিন্তু জেনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবেই, অল্প হলেও দু একটা হলেও আসবে। ঠিক।
যেমন আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম, এই কোয়েশ্চেনের ব্যাপারে ডেটা পার্ট, যেমন ধরো কোয়েশ্চেন এসছে 2019 সালের, আমি একটা ডাব্লিউবিসিএস এর মেনের কোয়েশ্চেন বলছি। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? 1935, 1940, 1947, 1949। খুব ইজি কোয়েশ্চেন। এবার তুমি এইটা যদি পড়ে গিয়ে ওইখানে গিয়ে কনফিউজ হয়ে যাও যে 35 হবে না 40 হবে, হ্যাঁ, সেটা খুব দুঃখের ব্যাপার হবে। হ্যাঁ, ঠিক আছে, যেমন ঠিক। আরেকটা কোয়েশ্চেন, ব্যাংক রেট, হোয়াট ইজ ব্যাংক রেট? ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল, রিডিউসিং ফিসকাল ডেফিসিট, রিডিউসিং ডেফিসিট ফিনান্সিং, আর ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ। এই চারটের মধ্যে একটা উত্তর দিতে বলেছে। হ্যাঁ, এক্ষেত্রে হুম, একটা কথা কিন্তু বলে রাখা খুব দরকার, যে যারা বাংলা মিডিয়ামে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছো, তাদের কিন্তু হ্যাঁ, ইংলিশ টার্মিনোলজিটা, ইকোনমিক্সের টার্মিনোলজিটা ভীষণভাবে জানতে হবে। না হলে কি হয়, এই যে টোটাল চারটে পেপারে 200 200 করে টোটাল 800 নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। এই মাল্টিপল চয়েস মানে কি 200টা কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে। যারা বাংলা মিডিয়াম থেকে এসছো, তারা যদি এই ইংলিশ টার্মিনোলজি গুলো না জানো, তাহলে কিন্তু অলরেডি 50 60 70 নম্বর তুমি পিছিয়ে থাকবে। কারণ দেখা গেল যে সেই কোশ্চেন গুলোই যদি বাংলায় আসছো তুমি উত্তর দিতে পারতে, কিন্তু যেহেতু ইংলিশে এসছে তুমি জানো না, উত্তর দিতে পারছো না। এই কথাটা মাথায় রেখে ইন্ডিয়ান ইকোনমির পার্টটাতে, কিন্তু কেন সব সাবজেক্টেই টার্মিনোলজিটা খুব ভালো করে মনে রাখতে হবে। তবে ইন্ডিয়ান ইকোনমিটা আর পলিটিটা তো অবশ্যই, টার্মটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি টার্মই না বুঝতে পারো, তাহলে তুমি উত্তরটা কিভাবে দেবে? আরেকটা কোশ্চেন তোমাকে হ্যাঁ, আমি বলছি, 19 সালেরই কোশ্চেন। সেটা আবার একটু বড় কোশ্চেন, যেটা হচ্ছে এই ধরো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যানস অফ আরবিআই। এবার তিনটে অপশন দিয়েছে, তিনটে স্টেটমেন্ট দিয়েছে, তারপরে আনসার দিয়েছে চারটে, অপশন দিয়েছে চারটে, 1 and 2, 1 and 3, 2 and 3, 1 3 and 4, 1 2 and 4। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ট্রিকি। মানে এইগুলো করার আগে 5বার ভাববে যে সত্যি এটা আনসার হবে কিনা। যদি না ঠিকঠাক বুঝে থাকো, তাহলে কিন্তু আনসার করার দরকার নেই। যে ঠিক আছে, তুমি ইকোনমি পড়ে এসছো, হয়তো এই চ্যাপ্টারটাই পড়েছো, পারবে না, একটা ইগো প্রবলেম, ওইটা আনসার করে দিয়ে চলে এলে। খবরদার সেরকম করার দরকার নেই। যদি জানো ভালো, যদি না জানো সেটা কিন্তু অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে। তাই না? আচ্ছা, এবার মেঘা জিজ্ঞেস করছে ডেটা টাইপের জন্য কি কি ফলো করব। এই ফলো করব আর বুক লিস্ট দুনিয়াতে প্রচুর ছড়িয়ে আছে এখন। তুমি খুঁজলেই, সার্চ করলেই প্রচুর বুক লিস্ট পেয়ে যাবে, প্রচুর জিনিস পেয়ে যাবে। তবে তার মধ্যে কিছু কিছু জিনিস অথেন্টিক, সেগুলো একটু মাথায় রাখা দরকার। দীপান একটু বলো, ডেটা পার্টের জন্য ইকোনমিক্স এর কোন কোন জায়গাগুলো বেশি বই জায়গা বা অ্যাপ বা যদি ওয়েবসাইট কিছু তোমার বলার থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা বলছি। এটা হচ্ছে, আমি আগেই বলেছি, gktoday.in। gktoday.in যে ওয়েবসাইটটা আছে, অ্যাপ নয়, ওয়েবসাইট। ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে ওখানে সব ফিচার্স গুলো আর কি, অ্যাপে সবকটা ফিচার্স অ্যাভেলেবল হয় না বলেই জানি, আমি শুনেছি সেরকম। তো gktoday.in যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু ইকোনমিক্স এর অনেক কিছু ডেটা রয়েছে, আর ইকোনমিক্স এর জন্য একটা আলাদা ট্যাবও রয়েছে। তো সেই পার্টটুকু যদি ফলো করা যায়, এখানে কিন্তু ডেটা পার্টটা পুরো ভালোভাবেই কভার হবে। ইকোনমিক্স এর ক্ষেত্রে ডেটা পার্ট বলতে লাস্ট 1 ইয়ারে যে জিনিসগুলো এসেছে আর কি, মানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ইকোনমিক্স একটা ওভারল্যাপ রয়েছে, সেই পার্টটা জিকে টুডে থেকে তৈরি করলেই আমার মনে হয় যথেষ্ট। তবে আগে যেরকম সৌম্যদা বললেন, দাদা আপনি বললেন যে 200টার মধ্যে 200টা প্রশ্নেরই উত্তর দেওয়া যাবে না, কিন্তু হুম, এগুলো করে রাখলে ওই 80% প্রশ্নের উত্তর দেওয়াই যাবে। ঠিক 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 ঠিক। আচ্ছা, শহীদুল ইসলাম জিজ্ঞেস করছে ইকোনমি বোঝার জন্য বাংলা কোনো ভালো বই। জয়দেব সরকারের একটা তোজামুল বই ইসলামের আছে, প্লাস আরো কিছু আছে, দেখো দিবান কি বলো দেখি। তোজামুল ইসলামের বইটা ফলো করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রশান্ত মাহাতো জিজ্ঞেস করছে, স্যার ইকোনমি প্রথমে কিভাবে শুরু করব, কোন বই দিয়ে পড়াশোনা শুরু করলে ভালো হয় ইকোনমিক্সটা? আচ্ছা, যাদের ইকোনমিক্স বিষয়টা সম্পূর্ণ নতুন, তারা কি করতে পারে, তারা এনসিইআরটি 11 12 এর বই দিয়ে শুরু করতে পারে। এনসিইআরটি 11 12 এর বইটা আমি সকলকেই পড়তে বলবো। তার কারণ হচ্ছে কি, যে যারা বাংলা মিডিয়ামের আছে তারা ইংলিশের টার্মস গুলোর সাথে ফ্যামিলিয়ার হবে। তো এনসিইআরটি 11 12 এর বইটা দিয়ে প্রথমে আমরা শুরু করব। শুরু করার পরে আমরা টেক্সট বইটা পড়তে পারি। সেটা বাংলায় যারা পড়ছে তারা তোজামুল হোসেন পড়তে পারে, যারা ইংরেজিতে পড়ছে তারা সঞ্জীব বর্মার বইটা পড়তে পারে। আর রমেশ সিং এর বইটাও পড়া যেতে পারে, তবে সেটা যেহেতু অনেকটা ভাস্ট, এবং অনেক কনসেপ্ট গুলো, ক্রিটিক্যাল কনসেপ্ট ওখানে আলোচনা করেছে, ওটা যারা ইউপিএসসি দিচ্ছে তার আমার মনে হয় তাদের ফলো করাই বেটার। আর ডব্লিউবিসিএস এর জন্য রমেশ সিং না পড়লেও চলে। রমেশ সিং এর ভাষাটা কিন্তু খুব একটা টাফ নয়, মোটামুটি ইজি, কিন্তু এবার ডিপেন্ড করছে কে কিরকম ভাবে পড়বে। আচ্ছা, অরিন্দম জিজ্ঞেস করছে হ্যাঁ, একটা কোয়েশ্চেন, যে 5 বছরের যে 5 ইয়ার প্ল্যানের যে পুরনো প্ল্যান গুলো, ঠিক আছে, বা পুরনো স্লোগান জিনিসগুলো, ওগুলো ওটাই বলতে চাইছে হয়তো, যে ওইগুলো আমার হুম, কতটা পড়ার দরকার বা সবকটা পড়ার দরকার আছে কিনা। এ প্রসঙ্গে বলে রাখি, অবশ্যই
দেখো কোনোটা বাদ নিয়ে এমন হতে পারে না যে ওই পার্টটা বাদ, ঠিক আছে, কিন্তু হতে পারে যে কোনো কোনো জিনিস বেশি ইম্পর্টেন্ট, কোনো কোনো জিনিস কম ইম্পর্টেন্ট। তুমি পড়লে সব কটাই, কিন্তু যখন এমসিকিউ করবে তুমি বুঝে যাবে যে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন প্ল্যান গুলো, ধরো ইন্দিরা আবাস যোজনা বা স্পেসিফিক কিছু প্ল্যান আছে, ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্লাস মিড ডে মিল স্কিম, এই স্কিমগুলো এগুলো হ্যাঁ, বারবার বারবার কোশ্চেনে এসছে। তা বলে যে অন্য একটা ঠিক। কোশ্চেনে দিয়ে দেবে না, সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এটার একটা মজার ব্যাপার হলো এই জায়গাগুলো তোমাকে পড়ে রাখতে হবে এই কারণেই, কারণ এটা তুমি মাথায় রাখো যে এইখান থেকে কোশ্চেন এলে তুমি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অনেক জিনিস ঠিক। আছে যেগুলো কি কোন বইয়ে আছে তুমি নিজেও জানো না, কিন্তু এখানে কি এই যে 5 ইয়ার প্ল্যান্স এর যে প্ল্যান গুলো আছে তুমি যদি পড়ে যাও, তুমি জানো যে এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে বইয়ের মধ্যে থেকে এলো এবং আমি পেরে গেলাম। ঠিক আছে, সুতরাং এই জন্য এই জায়গাটা কভার করার জন্য তোমাকে কিন্তু একটা ছক করে হোক যেভাবেই হোক, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্ল্যান, ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন প্ল্যান আছে এবং স্বাধীনতার পর থেকে সেগুলো কিন্তু একটা মনে রাখার ব্যাপার রয়েছে আর কি। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না দীপায়ন? ঠিক, একদম ঠিক। ঠিক আছে, আচ্ছা, সুব্রত শ্যামল যেটা বলছে আরবিআই মনিটারি পলিসি এন্ড সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনের জন্য গুড রেফারেন্স বুক ইন ইংলিশ। হ্যাঁ, ও আলোচনা করলাম। সবুজ দাস বলছে অপশনাল সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের জন্য বাংলা বই ঠিক আছে। সুচিস্মিতা সেনগুপ্ত বলছে ইকোনমির মধ্যে যে ডিফারেন্ট স্টেট স্কিমস বা সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেগুলো কি কভার করবো স্যার? প্রচুর স্কিমস তো শেষ। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর জিনিস তো আছে, কিন্তু হুম। অনেক জিনিস পড়তে গেলে একটা মাথায় রাখবে তোমার এটা সিস্টেমেটিক্যালি পড়তে হবে। ঠিক আছে, আনতাবড়ি মুখস্থ করলে হবে না। তুমি একটার সাথে আরেকটা রিলেট করে পড়ো, দেখবে অনেক পুরোনো স্কিম আছে যেগুলো এখন মিশে ইন্টিগ্রেটেড স্কিম করে দিয়েছে। ধরো আগে 2-3টে স্কিম ছিল, এখন মিশে একটা স্কিম। সুতরাং তুমি আগের 3টে স্কিম পড়ে এখনকার স্কিমটা পড়ে নিলে, একটা রিলেট করে পড়তে হবে। ঠিক আছে, অনেক স্কিম আছে এটা মানছি, কিন্তু সেগুলো একটু পড়ে রাখা দরকার আছে। হ্যাঁ, কোনোটা বেশি কোনোটা কম, বারবার যেগুলো এসে সেগুলো বেশি করে মনে রাখবে, যেগুলো কম এসছে একবার দুবার করে রিভিশন দেবে মাঝে মাঝে। কিন্তু একটা রিলেশন করে একটা বা কোনো একটা রাইম যদি তুমি নিজের মতন করে বানিয়ে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে ওই পার্টিকুলার 5 ইয়ার প্ল্যানে এই এই জিনিসগুলো এসছে। ঠিক আছে, সেগুলো এইভাবে মুখস্থ রাখতে হবে, সব সাবজেক্টই আছে, হিস্ট্রিতেও তাই, হ্যাঁ, জিওগ্রাফিতেও তাই। তুমি বলবে যে মুখস্থ করতে খুব অসুবিধা হচ্ছে, মুখস্থ করতে তো অসুবিধা হবেই, তুমি বারবার বারবার পড়ে পড়ে জিনিসটাকে রিভাইজ করতে করতে জিনিসটাকে তোমাকে তৈরি করতে হবে, একবারে তো হবে না জিনিসটা। ঠিক আছে, তারপরও একটা ব্যাপার আছে কি, তারপরও একটা তোমার চোখের সেটিং এর ব্যাপার রয়েছে। তুমি আমি এটা অনেককেই বলি বা বারবার বলি জিনিসটা, যে ধরো তুমি বারবার পড়ছো, তোমার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা রয়ে যাচ্ছে, তোমার হয়তো মনে নেই, কিন্তু যখনই এটা 4টে অপশন দিয়ে দেবে তোমাকে, তখন তোমার চোখ বলে দেবে বা তোমার মাথায় চলে আসবে ইয়েস দিস ইজ দ্য আনসার। সুতরাং তোমাকে পড়ে যেতে হবে, চোখে বারবার রিভিশনটা চালিয়ে যেতে হবে, তাই নয় কি? হ্যাঁ। আর আর এখানে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে যে সমস্ত স্কিম গুলো বিগত 1 বছরে খবরে ছিল বা খবরের শিরোনামে ছিল, সেই সমস্ত স্কিম গুলো অতি অবশ্যই পড়তে হবে। কুমার করণ অধিকারী বলছে ইকোনমিক্স এর মাইক্রো লাগবে না, ম্যাক্রো ভাই, ম্যাক্রোই লাগবে। এবং সিলেবাসটা দেখে নাও, সিলেবাসটা যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু এর বেশি তোমাকে আননেসারি খাটাখাটি করা দরকার নেই। তবে হ্যাঁ, এখন রিসেন্টলি কিন্তু ট্রেন্ড গুলো চলে এসেছে, যেটা দীপায়ন একটু আগে বলছিল, যে ইকোনমিক্স এর পেপারেও কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। সুতরাং পিওর ইকোনমিক্স যেমন যেটা ম্যাক্রোই যদি পড়ো, সেটা পড়ার সাথে সাথেও কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিসগুলোও কিন্তু ওখানে ইনকর্পোরেট হয়ে যাবে, সুতরাং সেটাও কিন্তু পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং ম্যাক্রো এবং ম্যাক্রোর যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেটাও ইম্পর্টেন্ট। সুখেন্দু চক্রবর্তী বলছে স্যার কারেন্ট ইস্যু কোথা থেকে করব একটু বলুন, ডিসকাস করলাম। কাজল নিন্দা ক্লাস 9, 11, 12 সিবিএসই বোর্ডে বই পড়লে কি হবে জিজ্ঞেস করছে। হুম। 11-12 এর ইকোনমিক্স এর বইয়ের কথা বলছে, দীপায়ন কি বলবো বলো? 11-12 ইকোনমিক্স এর বই মানে হচ্ছে ওই এনসিআরটি, এনসিআরটি পড়লেই যথেষ্ট। 11-12 আলাদা করে আর বই পড়ার দরকার নেই, কারণ এনসিআরটির যে ডেটা গুলো যেগুলো আছে সেটা খুবই অথেন্টিক। অন্যান্য বইতে একটু 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 ভুল থাকতেও পারে, কিন্তু এনসিআরটির ডেটাটাকে অথেন্টিক ধরা হয়, কারণ যেহেতু এটা অফিসিয়াল বই। কিন্তু ওইখানে একটা জিনিস মাথায় রাখবে, আবারও বলছি, যেখানে তুমি বিভিন্ন জিনিস নিয়ে মাইক্রো লেভেলে চলে যাবে ডিসকাশনে, সেই মাইক্রো জায়গাগুলো কিন্তু একটু সাবধানে চলবে, অতটা আমাদের দরকার হয় না। ওই ঠিক। গ্রাফ টাফ গুলো একটু বুঝে শুনে করতে হবে। ঠিক আছে, তোমরা নতুন জিনিস পড়ছো, দেখলে মনে হবে যে এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়ি, সেটাও ইম্পর্টেন্ট, সেটাও পড়ি, আলটিমেটলি সব পড়তে গিয়ে কিছুই দাঁড়াবে না ব্যাপারটা। ঠিক আছে, সিলেবাসের সাথে ট্যালি করে পড়তে হবে। রাইট রাইট। মোহাম্মদ আকিব জাভেদ বলছে বেসিক টেক্সট বইগুলো পড়ার সময় প্রিভিয়াস পেপার ধরে করতে হবে, অবশ্যই প্রিভিয়াস পেপার তো অবশ্যই পড়তে হবে।
নজরুল ইসলাম বলছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্টেট স্কিম কোথা থেকে কভার করব। এগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট গুলোতে আছে, হ্যাঁ একটু দেখে নিও, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, বিভিন্ন বই টইও রিসেন্টলি আছে, সব ওগুলো থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম গুলো তুমি পেয়ে যাবে। সন্টু মহন্ত বলছে এনসিআরটির কোন ক্লাসের বইগুলি ফলো করলে হবে। হ্যাঁ, এনসিআরটির কোন ক্লাসের বইগুলো? এনসিআরটির যেটা বলা হলো 9, 10 এবং 11, 12, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দীপায়ন বোধহয় আবার চলে আসবে, যাই হোক। স্কিমের আমি যেটা বলছিলাম, অরিন্দম আবার বলছে যে স্কিমস ক্যারেক্টারিস্টিক জানার কি দরকার আছে? ডিটেলস ক্যারেক্টারিস্টিক জানার দরকার নেই। রিসেন্ট যে স্কিম, যেমন ধরো কন্যাশ্রী, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। নির্মল বাংলা ইম্পর্টেন্ট একটা স্কিম। এগুলো তোমার প্রিলিমিনারি, মেন এবং পরে ইন্টারভিউতেও কাজে লাগবে। সুতরাং এর ডিটেলস গুলো তুমি জানতে পারো। কিন্তু একদম 1950, 60, 62, 70 সালের স্কিমগুলোর খুব ডিটেলস জানার দরকার নেই, বাট কি রিলেটেড একটু ওভারঅল জেনে রাখাটা ভালো, কারণ একটা তো লিমিট করতে হবে কত তুমি পড়বে, তাই না? ওয়াসেফ ইকবাল বলছে এগ্রিকালচার অ্যান্ড সার্ভিস সেক্টর চ্যাপ্টার দুটো আপাতত কতটা ইম্পর্টেন্ট এবং কোন অংশগুলো? আচ্ছা, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, এই তিনটে চ্যাপ্টার কিন্তু বরাবরই ইম্পর্টেন্ট, এখানে মেনশন করুক বা না করুক। জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট, ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। সুতরাং ভারতের জিনিসগুলো তোমাকে, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ভারত এবং পশ্চিমবঙ্গের তার কৃষি, তার মানে এগ্রিকালচার, সার্ভিস সেক্টর, এগুলো নিয়ে ডিটেলসে তোমাকে একটু পড়ে রাখতেই হবে। এটা তুমি এগ্রিকালচার বাদ দিতে পারবে না। তুমি ইকোনমি না পড়লে তোমাকে তো জিওগ্রাফিতে পড়তেই হবে, আর জিওগ্রাফিতে ইকোনমি রিলেটেড জিনিসই চলে আসছে। ঠিক আছে, তাই নয় দীপায়ন? তোমার কি বক্তব্য বলো। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, শ্রীকুমার চ্যাটার্জি বলছে কৃষ্ণ রেড্ডি কভার হচ্ছে না। ঠিক আছে, ওটা বলবো সময় মতন, যদি সময় পাই। 5 ইয়ার প্ল্যান গুলো কোথা থেকে পড়বো? 5 ইয়ার প্ল্যান কোথা থেকে পড়বো? আহ কৃতাজনময় বিশ্বাস, কৃতজ্ঞময় বিশ্বাস বলছে 5 ইয়ার প্ল্যান কোথা থেকে পড়বো? আচ্ছা, আমি মনে করি 5 ইয়ার প্ল্যান অত ডিটেলে পড়ার দরকার নেই। যাদের কাছে লিউসেন্ট আছে অথবা যারা মনোহর পান্ডের জেনারেল নলেজের বইটা যাদের কাছে আছে, তারা ওখানে দেখতে পাবে যে 5 ইয়ার প্ল্যানের ওপর একটা জিস্ট দেওয়া আছে। সেটা যদি তারা ঠিকঠাক করে পড়ে, আমার মনে হয় যে অত না খুঁটিয়ে পড়লেও চলবে। ওর মধ্যে সমস্ত কিছু কভার করা আছে, মানে যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, ফনিক্স সন্দীপ বলছে ডেটাগুলো কিভাবে মনে রাখবো? ভাই, বারবার ডিভিশন করতে করতে তোমাকে মনে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। বারবার ডিভিশন করবে, তবেই জিনিসটা মাথায় থেকে যাবে। কাজল নিন্দা বলছে ওয়েস্ট বেঙ্গলের স্কিম কোথা থেকে পড়বো? ওয়েস্ট বেঙ্গলের স্কিম আবারও বলছি বিভিন্ন জায়গা থেকে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে, ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তুমি ওয়েবসাইট গুলো দেখলে সেখান থেকে অনেক কটা পেয়ে যাবে। তারপর বিভিন্ন বইও মার্কেটে আছে, টুকটাক দেখে নেবে একটু। আচ্ছা, মেঘা চ্যাটার্জি হচ্ছে ইন্ডিয়ান পলিটির আর্টিকেল এবং সাব আর্টিকেল গুলো নিয়ে একটু বলছি। ইন্ডিয়ান পলিটি যা শুরু করছি, তার আগে ইকোনমিক্স এর মোটামুটি আমরা সেরে ফেলেছি, তবু একটু দেখে নি। ইকোনমিক্স এর আরিয়ান ম্যাকবুক কি মেনের জন্য ইউজ করা যেতে পারে, দীপায়ন? হ্যাঁ, ইউজ করা যেতে পারে। আমি তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এক গাদা বই পড়ার কোনো দরকার নেই, বরং একটা বইকেই খুঁটিয়ে পড়তে হবে বারবার করে। এটা এক গাদা বই যদি আমরা পড়তে যাই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা মাথার উপর দিয়ে চলে যাবে, আমাদের আলটিমেটলি কোনো লাভ হবে না। আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা টেক্সট বই আর জেনারেল স্টাডিজ এর জন্য একটা কমন রেফারেন্স বই থাকলেই হবে। যেমন টেক্সট বইয়ের ক্ষেত্রে আমি যদি সঞ্জীব ভার্মা পড়ি অথবা এনসিআরটি পড়ি, তাহলে রেফারেন্স বই হিসেবে ওই লুসেন্ট বা মনোহর পান্ডে রাখতে পারি, যেটা রিভিশনের সময় আমাদের কাজে লাগবে। এটা বাকি সাবজেক্ট গুলোর জন্য আমি আসছি, বাকি জেনারেল স্টাডিজ সাবজেক্ট গুলোর জন্য আমি হ্যাঁ। বলবো যে কি কি টেক্সট বই পড়তে হবে। রাকেশ একটা কমেন্ট করেছে দীপান বাবু এতটা সিরিয়াস জানতাম না। যাই হোক, অগ্নিদীপ আর দিয়ানা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোন বই থেকে পড়বো? আমাদেরই বই আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে। কুনাল ব্যানার্জি স্যার, ইকোনমিক্স কমিটি কি শুধু কারেন্ট অ্যাফেয়ার্সেই পড়বো না কিছু স্পেসিফিক টপিকসে পড়বো? কুনাল জিজ্ঞেস করছে ইকোনমিক্স এর কমিটিগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিছু তথাকথিত কমিটি আছে, ঠিক আছে, যেই কমিটির যে ডিসিশন গুলো ইন্ডিয়ান ইকোনমিকে একদম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সেই কমিটিগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে হুম, পড়তেই হবে। অবশ্যই তাছাড়াও অবশ্যই। হ্যাঁ, রিসেন্ট যে কমিটিগুলো বিভিন্ন গঠন হচ্ছে সেগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ প্লাস ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। কিন্তু বিভিন্ন পুরোনো কমিটি যেগুলো একদম ল্যান্ডমার্ক কিছু কাজ করে গেছে, সেগুলো কিন্তু নরসিংহম কমিটি বা ইত্যাদি কমিটিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো পড়তেই হবে, কিছু করার নেই। আচ্ছা, ঠিক। তাপস জিজ্ঞেস করছে স্যার নোটস বানাতে হবে, কিভাবে পড়বো? নোটস বানাবো কিনা বলো, দীপান বলো। হ্যাঁ, নোটস বানানোর কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি। সেটা হচ্ছে যে ওই
আমি যখন ডেটা গুলো যখন আমি জিকে টুডে ডট ইন ওয়েবসাইট থেকে যখন আমি ডেটা গুলো নিচ্ছি আর কি কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেখানে আমি পয়েন্টস গুলো আর কি নোট করে নেবো, মেজর পয়েন্টস গুলো। তো উইকলি আমি ওয়ান্স ওটাকে রিভাইজ করবো, আবার পরীক্ষার আগে আমি ওগুলো দেখে নেবো, তাহলে কি হবে আমার ডেটা গুলো আমার তৈরি হয়ে যাবে। আর নোটস বলতে মানে টেক্সট বই থেকে নোটস গুলো হ্যাঁ তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা আমার মনে হয় যে খুব একটা এফেক্টিভ হবে না। দেখো, ডাব্লিউবিসিএস ডেটা গুলোর পরীক্ষায় জন্যই প্রচুর আর কি জিনিস পয়েন্ট করে পড়ার আছে। সেগুলো হ্যাঁ, ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রচুর জিনিস সেই। পড়ার আছে, তুমি কত নোট বানাবে? যখন পরীক্ষা দূরে থাকে তখন তোমার কাছে অ্যাম্পল টাইম, তোমার মনে হচ্ছে প্রচুর সময়, নোট বানাতে শুরু করবে। এরপর আস্তে হ্যাঁ আস্তে যখন নোটিফিকেশন বেরোবে, সময় কমে আসবে, তখন কিন্তু নোটটা তোমার পক্ষে মানে বানানো শেষ করা, অথবা তোমার তখন খুব মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় যে হয়তো দীপায়ন এগ্রি করবে এই বিষয়ে, যে বইটাই পড়া দরকার, দরকার হলে বইটা আন্ডারলাইন করে 2-3 বার পড়া দরকার, ছোট ছোট হ্যাঁ পয়েন্ট জট ডাউন সেটাই, করে রাখা যদি করলে করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইত্যাদি একটু জট অবশ্যই। ডাউন করা। কিন্তু নোট মানে হ্যাঁ। সেই ছোটবেলার মতন যে একটা বইয়ের পাতার পর পাতা, লাইনের পর লাইনের বড় বড় নোট বানালাম, একদম অ্যাডভাইজেবল নয় ওটা। ঠিক ঠিক। আছে? আচ্ছা, ইকোনমিক্সটা অনেকক্ষণ আলোচনা করলাম, মোটামুটি আধ ঘন্টা আমরা কভার করে ফেলেছি এই অনুষ্ঠানে। তো এবার একটু ইন্ডিয়ান পলিটি দিকে যাচ্ছি। দেখো, আমাদের ইন্ডিয়ান পলিটিতে যেটা আছে সিলেবাসে, সেটা হচ্ছে একটু আগেই বলছিলাম যে প্রিলিমিনারি সিলেবাসে যে 25 নম্বর থাকে ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি, সেখানে পলিটি আছে। এছাড়া আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে আমাদের মেইনের পেপার 5, যেখানে এমসিকিউ 100 নম্বরের কোয়েশ্চেন থাকে, 100টি কোয়েশ্চেন, এবং ইন্ডিয়ান পলিটি নয়, ওখানে কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা লেখা আছে। তুমি দেখবে অনেকেই কিন্তু এই ডিফারেন্সিয়েটটা করতে পারে না। সিলেবাসে লেখা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটির মধ্যে কনস্টিটিউশনটা ইনক্লুডেড। ইন্ডিয়ান পলিটি মানে কি? পলিটির মধ্যে আছে কনস্টিটিউশন এবং ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, মানে হিস্টোরিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশনটা। সুতরাং যদিও প্রিলিমিনারির ক্ষেত্রে হিস্টোরিক্যাল পার্ট অফ কনস্টিটিউশনটা ইম্পর্টেন্ট, কিন্তু মেনের ক্ষেত্রে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটার উপর বেশি জোর দেবে। ওখানে যে তার হিস্ট্রিটা থেকে জিজ্ঞেস করবে না কোথাও বলা নেই, জিজ্ঞেস করতেই পারে একটা দুটো কোশ্চেন, কিন্তু হ্যাঁ কনস্টিটিউশনটার উপর বেশি জোর দেবে। এই জন্য এই মেনের কোশ্চেনে তুমি দেখবে বিভিন্ন কোর্ট কেস, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, এগুলো নিয়ে বেশি কোশ্চেন আসে, কারণ কনস্টিটিউশনটাই তো আমাদের ওটা পুরোটাই সিলেবাস। তাই না দীপায়ন, কি বলছো? একদম একদম। তাহলে এই পলিটিটা প্রিলিমিনারির ক্ষেত্রে এবং মেনের ক্ষেত্রে কিভাবে আমরা ট্যাকেল করবো একটু বলো। আচ্ছা, পলিটিটা আমার যতদূর মনে হয় যে বেশিরভাগ যারা পরীক্ষার্থী আছে তাদের কাছে এই বিষয়টা একেবারেই নতুন। তো পলিটির জন্য আমাদের প্রিপারেশনটাকে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের রেফারেন্স বইটা দেখে পড়তে হবে। রেফারেন্স বই বলতে মানে লুসেন্ট বা মনোহর পান্ডে, যেখানে জিস্ট রয়েছে। জিস্ট মানে হচ্ছে যেখানে অল্প অল্প ডেটা রয়েছে এবং যেখানে ওভারভিউটা রয়েছে, কনসেপ্টের ওভারভিউটা রয়েছে। কারণ সেটা যদি আমরা আগে পড়ি তাহলে কি হবে, আমাদের ওইভাবে পড়ে আমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যারা হয়তো যারা গাইডেন্স নিচ্ছে, যারা কোনো কোচিং সেন্টারের সাথে জড়িত আছে, বা যারা ইউটিউবে হয়তো কোনো রকম বা কোনো অনলাইন কোনো গাইডেন্স দিচ্ছে বা ইউটিউবের কোনো ভিডিও গুলো দিচ্ছে, তারা সেগুলো দেখতে পারে। এরপরে আমাদের কি করতে হবে, টেক্সট বইটা পড়তে হবে। টেক্সট বই বলতে যারা ইংরেজিতে পড়ছে তারা লক্ষ্মীকান্ত ফলো করুক, লক্ষ্মীকান্ত ফলো করলে আর কোনো বই করার দরকার নেই। আর যারা বাংলাতে পড়ছে তারা অনাদি মহাপাত্রের বইটা পড়তে পারে। তাহলে আমরা আমাদের প্রিপারেশনটা আমাদের 3টে স্টেজে নিতে হবে। প্রথমে আমরা কি করব, ওই ওভারভিউটা দেখে নেবো, সেটা লিউসেন বা মনোহর পান্ডের বই থেকে। তারপরে ইউটিউবের কোনো একটা ভিডিও দেখবো টপিক ওয়াইজ। তারপরে আমরা টেক্সট বইটা পড়বো। টেক্সট বইটা পড়ার পরে কি হবে, আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউটা সলভ করার চেষ্টা করবো। সেটা অ্যারিহান্টের 14,000+ স্কুলের যে বইটা আছে সে বই থেকে করা যেতেই পারে। এরপরে অন্যান্য ওয়েবসাইটে তো প্রচুর কোয়েশ্চেন্স রয়েছেই। রাইট। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে 2-3টে জিনিস আমি আরো অ্যাড করবো দীপন যেগুলো বলেছে তার সাথে, সেটা হচ্ছে যে দেখো, ইন্ডিয়ান পলিটি বেসিক্যালি একটা ল এর উপর ব্যাপার, মানে একটা লজিক্যাল এর একটা কানেকশন রয়েছে, সেইটাকে তোমাকে খুঁজে বার করতে হবে পড়তে গিয়ে। জিনিসটা কি, প্রথমে একটা প্রিয়াম্বল আছে, তার কিছু চ্যাপ্টার্স আছে, সেগুলোকে আমরা পার্ট নাম দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তার কিছু রেফারেন্স শিডিউল আছে। সুতরাং পুরো স্ট্রাকচারটা কেমন কনস্টিটিউশনের, এবং কিভাবে কিভাবে এসছে, কার কাছ থেকে কোন হ্যাঁ কনস্টিটিউশনের পার্টটা নিয়েছি, এবং এটা তুমি লজিক্যাল, এখানে দেখবে তুমি কনস্টিটিউশন পড়লে দেখবে যে পুরোটা একটা লজিক্যাল গল্প ওখানে লেখা আছে, কোনো ইলজিক্যাল জিনিস লেখা নেই। ঠিক আছে? এই লজিকটা তুমি যদি একবার বুঝে নিতে পারো, তারপর বাকিটা কিন্তু একটু এফোর্ট দিলেই, মুখস্থ করলেই হয়ে যাবে। আর বইয়ের ক্ষেত্রে যদি বলো, বইয়ের ক্ষেত্রে লক্ষ্মীকান্ত তার মানে লাস্ট, ওটা ইউপিএসসির জন্য ইউজ হয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য ইউজ হয়। তাছাড়াও দীপক যে বইগুলো বললো সেগুলো খুব ভালো, যে সোর্স গুলো বললো। আর এছাড়া যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে পলিটিতে কোয়েশ্চেন আনসার গুলো খুব ইম্পর্টেন্ট,
এবং আরেকটা পার্ট আছে পার্লামেন্টের জন্য কিন্তু একটু নজর দিয়ে পড়বে কোশ্চেন, জিরো আওয়ার কি জিনিস, বা পার্লামেন্টের কিছু রুলস যদি আসে। মানে দেখো, তোমাকে ডাব্লিউবিসিএস যখন পরীক্ষা দিচ্ছ সবাই ওই একই জিনিস পড়ে যদি দেয়, তাহলে মার্কসটা ওই পেপারে পলিটিতেই বেশি ওঠে। সুতরাং পলিটিটা তোমাকে একটু বেশি করে ওখানে অবশ্যই তুলে ফেলতে হবে, না হলে কি হবে পরবর্তীকালে তুমি দেখবে যে ওই জায়গাগুলো ট্যাকেল করা যাচ্ছে না। ঠিক আছে, মানে সকলের সঙ্গে একই মার্কস তোমার চলে এসছে। সেই জায়গাগুলো মাথায় রেখে তোমাকে যে পোর্শনটা মানে এক্সট্রা, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তুমি এই জায়গাগুলো অ্যাড করে নেবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস বলবো যে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে অনাদি মহাপাত্রের বাংলা বইটা খুবই ভালো বই। বাংলা বইটা কিন্তু একটু ভাস্ট আছে, সুতরাং সেটা কিন্তু মাথায় রেখে তুমি করবে, যে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে না। সব সময় মাথায় রাখবে তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা বা অন্যান্য গভর্নমেন্টের পরীক্ষার জন্য পড়ছো, পণ্ডিত হওয়া তোমার লক্ষ্য নয়। তার জন্য তোমাকে ঠিক। ভালোভাবেই পড়তে হবে, কিন্তু যতটুকুন স্মার্টলি পড়তে হবে। তুমি একদম বইয়ের শুরু থেকে শেষ পাতা অব্দি দারুণ পড়ে গেলে, এবার পলিটি পড়লে, পলিটির পর ইকোনমি খুব ভালো পড়লে, তারপর যখন হিস্ট্রি পড়তে যাবে তখন দেখবে পলিটি ভুলে গেছো। এবার যখন তারপরে একটা সাবজেক্ট শুরু করবে তখন অন্য ভুলে গেছো। সুতরাং পড়বে, মনে রাখবে, রিভিশন দেবে, পড়বে, রিভিশন দেবে, অন্য সাবজেক্ট পড়বে। এই একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। যাক, এবার ইন্ডিয়ান পলিটির মধ্যে একটু ভিতরে ঢুকি, যে কতগুলো জায়গা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্রাকচার, স্টেটের যে স্ট্রাকচার, এবং তার মধ্যে রিলেশন। তুমি দেখবে সেন্ট্রালের কিছু আর্টিকেল আছে, তার সঙ্গে কত 89-90 যোগ করলে সিমিলার আর্টিকেল রাজ্যপালের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, আর 90টা প্লাস 90 রাজ্যপালের ঠিক। সেই পাওয়ার গুলো রয়েছে। সুতরাং এই জিনিসগুলো একটু একটু বুঝে নিতে হবে। অনেক জায়গাতে এগুলো বলা থাকে, এগুলো ধরিয়ে দেওয়া থাকে, তোমাকে সেগুলো জাস্ট মুখস্থ করলে চলবে না। আর্টিকেল পর আর্টিকেল মুখস্থ করে গেলে ওইভাবে কিন্তু জিনিসটা দাঁড়াবে না আর কি। ঠিক আছে, একদম। দীপান বলো। হ্যাঁ, এখানে কোরিলেশনটা খুব ইম্পর্টেন্ট। আর আগের আগের যে টপিকটা ছিল, যেটা নিয়ে এখন আলোচনা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে বলি যে সব জিনিস তো পড়তে হবে না, কাজে সেই জন্য আমি বলেছি যে ওই লুসেন বা মনোহর পান্ডের ওই বইটা থেকে আগে পড়তে, মানে ওখানে ওই বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন কোন জায়গাগুলোর ওপর আমাকে ফোকাস করতে হবে। ওই লুসেন বা মনোহর পান্ডেতে যে সমস্ত টপিক গুলো দেওয়া রয়েছে পলিটিতে, সেগুলোকেই আমাকে টেক্সট বই থেকে বারবার করে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই হবে। বেশ। আচ্ছা, এইখানে এবার আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো বছর অ্যামেন্ডমেন্ট হিসাবে প্রচুর কোশ্চেন চলে আসছে, কোনো কোনো বছর দেখা ঠিক। যাচ্ছে যে কোর্ট কেস প্রচন্ড বেশি কোশ্চেন চলে আসছে এবং পরপর পরপর তুলে দিচ্ছে। এই জায়গাগুলো দীপান কিভাবে তোমার মনে হয় যে একটু ট্যাকেল করা উচিত? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আলাদা করে কোর্ট কেস বা আলাদা করে ওই অ্যামেন্ডমেন্ট, মানে অ্যামেন্ডমেন্ট গুলো হয়তো আলাদা করে হয়তো করতে হলেও হতে পারে, কিন্তু কোর্ট কেস গুলো আলাদা করে পড়ার দরকার নেই। এগুলো আমরা যখন আর্টিকেল ওয়াইজ যখন আমরা তৈরি করব, তার সেই আর্টিকেলের সাথেই কিন্তু কিছু অ্যামেন্ডমেন্ট বা কিছু হয়তো কোর্ট কেস জড়িয়ে রয়েছে। তো সেই সময় যদি আমরা ওই জিনিসগুলো দেখে নিই, যেমন ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে প্রচুর কোর্ট কেস রয়েছে। কেশবানন্দ ভারতী কেস রয়েছে, মিনার্ভা মিলস কেস রয়েছে, এ কে গোপালন কেস রয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটসটা যখন আমি ভালোভাবে পড়ছি, যখন টেক্সট বই থেকে খুঁটিয়ে পড়ছি, তখন তার মধ্যে থেকে ওই কোর্ট কেসগুলো আমার আমি দেখতে পাচ্ছি। তো সেই সেই সময় আমি যদি কোর্ট কেসগুলো পড়ে নিই, তাহলে কি হবে, আমি রিলেট করতে পারবো যে এই কোর্ট কেসগুলো এই ফান্ডামেন্টাল রাইটস এর সাথে রিলেটেড ছিল, বা এই কোর্ট কেসগুলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর সাথে রিলেটেড ছিল। তাহলে কি হবে, আমাকে আলাদা করে ওগুলো পড়তে হবে না। ওগুলো ওই আর্টিকেল ওয়াইজ বা পার্ট ওয়াইজ আমি যদি পড়ি, তাহলে ওর মধ্যেই কিন্তু কোর্ট কেসগুলো ঢুকে রয়েছে, বা ওর ঠিক, মধ্যেই কিন্তু অ্যামেন্ডমেন্টস গুলো ঢুকে রয়েছে। ঠিক। এবার তুমি যেভাবে দেখবে, যেমন 2019-এ তুমি যদি দেখো, 2019-এর যে কোয়েশ্চেন গুলো এসছে তার মধ্যে গোটা 20টা কোয়েশ্চেনের উত্তরে যে অপশন গুলো দেওয়া আছে, তার মধ্যে অপশনে কিন্তু কোর্ট কেস রয়েছে। কিন্তু সেগুলো পিওরলি কোর্ট কেস নয়, সবকটা পিওরলি কোর্ট কেস নয়। কোর্ট কেস যেমন কিছু আছে, তেমনি কিছু আর্টিকেল রিলেট করেও কোর্ট কেস আছে, যেগুলো খুব সবসময় পড়াই হয় আমাদের। যেমন ধরো, আমি একটা উদাহরণস্বরূপ এখানে 2019 সালের একটা কোয়েশ্চেন পেপার আমি বের করে বলছি। The doctrine of prospective overruling was first evolved by the Justice Subba Rao in Goloknath versus State of Punjab, Keshavananda Bharati case, সজ্জন সিং না শঙ্করী প্রসাদ কেস। এইগুলো যখন আর্টিকেল গুলো পড়বে তখনই কিন্তু চলে আসে। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো যে একদম কোর্ট কেস হিসাবে যে আলাদা করে মানে তুমি যদি ইউটিউব বা আমাদের ইন্টারনেটে সার্চ করো, দেখবে কোর্ট কেসের উপরই আলাদা বই আছে। মানে ইউপিএসসি রিলেটেড কোন কোন আর্টিকেলের সাথে কোন কোন কোর্ট কেস, তার জন্য আলাদা বই রয়েছে। এখন তুমি যদি সেই বইটা পড়তে যাও, তাহলে তো মানে কোনো শেষ নেই, পড়ার কোনো সীমা পরিসীমা না, থাকবে না। না, না। সুতরাং তুমি যে একদমই আর্টিকেল না। গুলো পড়ছো
তার রিলেটেড যে কোর্ট কেস সেগুলো ওই হয় ওখানে লেখা থাকবে, বা দু একটা আলো এক্সট্রা জিনিস তুমি এক্সট্রা বই থেকে বা এক্সট্রা রিসোর্স থেকে তুমি দেখে নিলেই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে যাবে আর কি। আচ্ছা, কয়েকটা কোশ্চেন একটু দিয়ে করে নিচ্ছি। সেটা হচ্ছে যে অনুনয় চট্টোপাধ্যায় বলছে যে স্যার অনাদি মহাপাত্র স্যারের বুকটা ভাস্ট আলোচনা করা আছে, এত কিছু কি পড়া দরকার? দীপন কি বলছো? না না, অত কিছু পড়ার দরকার নেই। আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে লুসেন বা মনোহর পান্ডে, যারা লুসেন পড়ছো বা যারা হয়তো মনোহর পান্ডে জেনারেল নলেজের বইটা কিনেছো, তারা ওই বই থেকে পলিটির যে পোর্শনটা আছে সেটা আগে পড়ে নাও, মানে টপিক ওয়াইজ তুমি পড়ে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিক গুলো আমাকে ওই টেক্সট বই থেকে পড়তে হবে। সবকিছু পড়ার তো দরকার নেই। ওই যে জিনিসগুলো যেগুলো মনোহর পান্ডে বা লুসেন্টের বইতে রয়েছে, সেগুলোই একটু ডিটেলে যদি টেক্সট বই থেকে আমরা খুঁটিয়ে পড়তে পারি, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। আর সবকটা প্রশ্নের তো উত্তর যে আমাদের দিতে হবে তার তো কোনো মানে নেই। মেন্সে যদি 100 খানা প্রশ্ন আসে পলিটি থেকে, তো 100 খানার মধ্যে আমি যদি এই টেক্সট বই এই প্রসেস যদি আমি ফলো করি, 100টার মধ্যে আমি 75-80টা আমি উত্তর দিতেই পারবো ঠিকঠাক। হ্যাঁ, আর আমার কিন্তু মনে হয় আবারও সেটাই বলছি, যথেষ্ট। যেগুলো পড়েছো সেগুলো থেকে যেন সঠিকভাবে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, একদম তুমি যেগুলো অ্যাকুরেসিটা তোমার খুব পড়ার দরকার। মধ্যে পড়ছে সেগুলো তুমি উত্তর দিতে পারছো না, সেটা যেন না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক ঠিক। আচ্ছা, তানিয়া মুখার্জি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে স্যার ডব্লিউবিসিএস মেইনসে পেপার 2 তে ইন্ডিয়ান পলিটি কোয়েশ্চেন্স আর মোস্টলি বেসড অন কারেন্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স এন্ড চেঞ্জেস ইন কান্ট্রি, সো হাউ উই ক্যান। না না না, এটা খুব একটা মানে ঠিক হচ্ছে না জিনিসটা, যে একদম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন পলিটিতে থাকতে পারে, কিন্তু ধরো কোনো হুম, রাজ্যপাল নিয়ে কোনো একটা ইস্যু চলছে পশ্চিমবঙ্গে, তো হয় তো সেইগুলো নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে, বা আরো বিভিন্ন অ্যামেন্ডমেন্ট কিছু একটা হলো সেটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ঠিক। ওর কিন্তু মেজর পার্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে না, হুম, ওটা একটা স্ট্যাটিক পোর্শন। সুতরাং সেখান থেকে তুমি কিন্তু ওই বই পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে, তাই নয় দীপায়ন, কি বলছো? হ্যাঁ, এটা অবশ্যই। আর gk2day.in যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করব, যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে তৈরি করতে হবে সেটার আমি প্রসেসটা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। তো ওইটা থেকে আমি যদি উইকলি ওইটা রিভাইজ করতে থাকি, তার মধ্যে হয়তো পলিটিক দু একটা জিনিস ঢুকে থাকবে যেখান থেকে প্রশ্ন হতে পারে। তো আমার মনে হয় এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার আচ্ছা, নেই, আর টেক্সট কারেন্ট বইটা যদি ভালো অ্যাফেয়ার্স করে এর খুঁটিয়ে পড়ি বলো। তাহলেই হবে। টেক্সট বইটা যদি ভালোভাবে আমরা খুঁটিয়ে বেশ, পড়তে পারি তবে তাহলেই আমাদের হয়ে যাবে। হুম, ঠিক। তবে পলিটির ক্ষেত্রে কিন্তু নোট বানাতে খুব সাবধান। ঠিক আছে, ওইখানে তুমি নোট বানাতে গেলে প্রথম কথা তো তার নোটের কোনো সীমা পরিসীমা থাকবে না, প্রচুর আর্টিকেল তার। এবার হ্যাঁ আর্টিকেল গুলো থেকে তুমি কিন্তু তার ডাইলিউটেড ভার্সন করতে যাবে না। হ্যাঁ হ্যাঁ। আর্টিকেলের প্রত্যেকটা কথার একটা মানে রয়েছে। সুতরাং তুমি মনে করলে ঠিক আছে আমার সুবিধার জন্য জিনিসটাকে একটু জিস্ট করে দিই, এবার জিস্ট করতে গেলে কিন্তু তার অ্যাকচুয়াল জিনিসটাই আউট হয়ে যেতে পারে। সুতরাং পলিটির প্রত্যেকটা লাইন ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো মাথায় রেখে তুমি যদি কিছু নোট ডাউন করো, জট ডাউন করো, সেটা কিন্তু মাথায় রেখে করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে। তবে বাংলায় বাংলায় যে যারা পড়েছে তাদের কিন্তু আমি বলবো, একটু আগে যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে বাংলায় পড়লেও ইংলিশের টার্মিনোলজি জানা ভীষণ ভীষণ দরকার। তা যদি না জানো তাহলে কোশ্চেন তো ইংলিশে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি আনসারই করতে পারবে না। তো সুতরাং তুমি বাংলায় পড়ো, বাংলায় পড়ে তার পরের স্টেপে কিন্তু ইংলিশ টার্মিনোলজিটা জানা খুব দরকার। আর সৌভিক সেন একটা কোয়েশ্চেন করেছে যে সবকিছুর ক্ষেত্রে 20 to 30% কোয়েশ্চেন চলতি বইগুলোতে থাকছে না। আমার কোয়েশ্চেন স্টাডি করে মনে হচ্ছে কি করব। হ্যাঁ, তুমি তো পাবে না, এটা তো জানা কথাই। ডাব্লিউবিসিএস যদি এই সব বইগুলো থেকে টুকে কোয়েশ্চেন সেট করতো তাহলে তো হয়েই গিয়েছিল, সবাই ডাব্লিউবিসিএস হয়ে যেত। ব্যাপারটা তা না। কিছু কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন সব জায়গাতেই পাবে, আবার কিছুটা পাবে না। ওইখানেই তো পরীক্ষা, ওইখানেই তো তুমি কার কাছ থেকে কত এগিয়ে যেতে পারো সেটা হচ্ছে তোমাকে দেখা হচ্ছে। ঠিক আছে, সুতরাং ওই কোশ্চেনগুলো তুমি কমন পাবেও না। তুমি সব জায়গাতেই নিজেকে এফোর্ট দিয়ে কিছু অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন থাকে, নিজেকে বুঝে করতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে ওই 20-30% কোশ্চেনের জন্য যে আমি বিসিএস পাস করবো না তা নয়। তার মধ্যে তুমি করো না, তুই যে এক্সট্রা কোশ্চেন গুলো তুমি মনে করছো সবাই করছে না, তোমাকে একটু এক্সট্রা এগিয়ে যেতে হবে, সেটা যেমন ঠিক কথা, তেমনি আবার এক একটা কোশ্চেন নিয়ে চুলচেরা বিচার করতে গিয়ে দেখা গেল যেগুলো ইজি পার্ট সেগুলো তুমি ছেড়ে দিয়ে চলে গেলে, সেটা করো না। সেই পার্টটাকে আগে, কোশ্চেনটাকে তোমাকে নিজের ঝুলিতে পুড়ে ফেলতে হবে সেই কোশ্চেনের আনসার গুলো। তারপরে তুমি কি করতে পারো, এক্সট্রা গুলো করবে। ঠিক আছে, এক্সট্রাটা দিয়ে শুরু করবে না, অনেকে এক্সট্রা দিয়ে শুরু করে আলটিমেটলি আসল জায়গাগুলো পড়া মিস করে যায়, তাই নয় হ্যাঁ কি? ঠিক ঠিক। বেশ। আচ্ছা, এবার পলিটির উপরে কোন কোন চ্যাপ্টার গুলো একটু জোর দেওয়া দরকার, একটু দীপান যদি বলো। আচ্ছা, পলিটির ওপরে ওই প্রথমে যেমন রয়েছে যে হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন, এখানে
চার্টার মানে কি বলে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 থেকে শুরু করে। তো ওটা যদিও হিস্ট্রির অংশের মধ্যে আমি ধরতে পারি, তবে অনেকে আবার পলিটির অংশের মধ্যে ধরে। তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। তারপর অরিজিন অফ দ্য কনস্টিটিউশনে এখানে কোন দেশের কনস্টিটিউশন থেকে কি কি ফিচার্স নেওয়া হয়েছে এগুলো একটু পড়ে রাখতে হবে। এগুলো খুবই, এটা একদম ডেটাবেস, এখানে কনসেপ্টের কিছু নেই। আর তারপরে কি করতে হবে, আমাকে পার্ট ওয়াইজ আমাকে পড়তে হবে। পার্ট ওয়াইজ বলতে আমাকে মেজর ফোকাস করতে হবে ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল ডিউটিস এর ওপর। এছাড়াও আমার ইউনিয়ন আর স্টেট এক্সিকিউটিভের ওপরও আমাকে ফোকাস করতে হবে। এরপরে রয়েছে হচ্ছে বিভিন্ন কমিশনস গুলো, যেমন ফিনান্স কমিশন। তারপরে আমাদের রয়েছে আমাদের প্ল্যানিং, অবশ্য প্ল্যানিং কমিশনটা পলিটির মধ্যে পড়ে না। তো ফিনান্স কমিশন হোক বা ইউপিএসসি, পিএসসি হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, এই সমস্ত কমিশন গুলো আমাকে কিন্তু তৈরি করতে হবে। এগুলো আর্টিকেল ওয়াইজ আমাকে তৈরি করতে হবে। এবং সেখানে এর এর পাশাপাশি রয়েছে সেন্টার স্টেট রিলেশন, সেন্টার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, লেজিসলেটিভ রিলেশনস, ফাইন্যান্সিয়াল রিলেশনস। এগুলোর প্রত্যেকটা আর্টিকেল আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সেখান থেকে আর্টিকেল বা সাব আর্টিকেল থেকে কিন্তু কোয়েশ্চেন তুলে দেওয়া হতে পারে। আমরা দেখছি 2015 সাল থেকে কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে। 2015 সালে এরকম আর্টিকেল অ্যামেন্ডমেন্ট থেকে প্রচুর প্রশ্ন দিয়েছিল, 2015 এবং 16-তে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো মোটামুটি পলিটি নিয়ে অনেকটাই কোশ্চেন করলাম। এরপরে যদি কারোর পলিটি নিয়ে কোশ্চেন থাকে এখানে দেবে, তার সঙ্গে আমরা একটু অন্যান্য জায়গায় একটু চলে যাই। অনেকে অনেক রকম কোশ্চেন করছো এখানে, যেমন জেমস জনার্দন বা বিদ্যুৎ হালদার জিজ্ঞেস করছে বাংলা এবং ইংলিশ যেটা ডেসক্রিপটিভ পার্ট আছে সেটা কি করে করবে। এগুলো নিয়ে আগেও আমরা ডিসকাস করেছি আগের লাইভ শো গুলোতে, শনিবার সন্ধ্যাবেলায় 7টা যেগুলো করছি রিসেন্টলি, আমরা ভবিষ্যতেও করব। তবে আজকে দীপায়নের সঙ্গে একটু আলোচনা করে নিই যে বাংলা ইংলিশটা তোমরা কিভাবে, তুমি কি করে করার কথা বলছো, কিভাবে করা যায় বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ পার্টটা। আচ্ছা, প্রথমে বলার কি, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পার্টটা এটার জন্য সাধারণত বই ফলো করার কোনো মানে হয় না, যদিও বই কিছু মার্কেটে আছে। যেমন একটা বই আছে ক্র্যাক ডাব্লিউবিসিএস, ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যে মেন্স এর যে বইটা যেটা আছে, সেখানে বাংলা ইংলিশ নিয়ে আলোচনা করা আছে, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এটা ট্রান্সলেশন, এগুলো এখানে রয়েছে। এখান থেকে একটু প্র্যাকটিস করা যেতে পারে। কিন্তু আমি তবুও বলবো যে টেক্সট বইয়ের বাইরে গিয়ে একটু আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে আমরা যে হিন্দু যে নিউজ পেপারটা আছে বা টাইমস অফ ইন্ডিয়া, এখানে কোন একটা আর্টিকেল আমি পেলাম, সেই আর্টিকেলকে আমি একটু ট্রান্সলেট করার চেষ্টা করলাম, করে একটা হয়তো একটা হেডিং দিলাম, বা তার একটা প্রেসি লেখার চেষ্টা করলাম, লিখে তার একটা টাইটেল দিলাম। তো এটা আমরা করতে পারি, বাংলার ক্ষেত্রেও তাই। আর এছাড়া আজকালকার দিনে তো প্রত্যেকের কাছেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুকে এমন অনেক পেজ রয়েছে যেখানে লোকে তার নিজস্ব মতামত দিতে পারে, ব্লগিং এর মতো অনেকটা। তো সেখানে কি হবে, কোনো কনস্ট্রাকটিভ কোনো বিষয় নিয়ে কোনো যদি আলোচনা করতে হয়, সেই আলোচনাটা আমি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই আমি করলাম। এটা করলে কি হবে, আমি যখন পরীক্ষার হলে গিয়ে যখন কোনো একটা নতুন বিষয় নিয়ে আমাকে হয়তো লিখতে দিয়েছে, তখন আমাকে আমাকে কিন্তু বিষয় মানে ওয়ার্ডস গুলো খুঁজতে হবে না, আমাকে শব্দ খুঁজতে হবে না। আর এছাড়াও কি হবে, এই প্র্যাকটিসটা করলে আমাদের যে থট প্রসেস যেটা আছে সেটাও ইমপ্রুভ হবে। ক্ল্যারিটি অফ থট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ইংরেজি হোক অথবা বাংলা। আমরা আগের দিনও বলেছি, তবুও একটু ডিসকাস করে রাখি যারা ছিল না তাদের জন্য, প্লাস নতুন ভাবেই বলি। ব্যাপারটা হচ্ছে যে যারা আনসার করবে ডেসক্রিপটিভ পেপার, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে যে এক একটা কোশ্চেনে 40 মার্কস করে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে তুমি ওয়ার্ড লিমিটেড করে দিচ্ছে। মানে 40 মার্কস আছেই মানে একদম লিখতে শুরু করলাম চোখ বন্ধ করে যা পারলাম লিখে দিলাম, সেরকম নয়। ডাব্লিউবিসিএস পরীক্ষায় তুমি ভলিউমের উপরে পাস করতে পারবে না, কোয়ালিটি দরকার, কেমন লিখছো, কি লিখছো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি ভালো লেখা হয় তাহলে কিন্তু তুমি দারুণ মার্কস পেয়ে যাবে, কিন্তু তুমি জাস্ট 40 নম্বর আছে বলে একদম আধ ঘন্টা ধরে লিখে ভরিয়ে দিলে খুব স্পিডে, এটা কিন্তু চাইছে না। তুমি দরকার হলে একটু চিন্তা করে নাও, লেখা শুরুর আগে 2-3 মিনিট একটু চিন্তা করে নাও যে কোন কোন জিনিসগুলোকে মানে ফোকাস করে ওই উত্তরটা লিখবে। সেটা চিন্তা করে একটা সুন্দর করে গাঁথো, মানে জিনিসটা একটা মালার মতন করে গেঁথে সামনে ওটা প্রেজেন্ট করতে হবে। দরকার হলে দু একটা কোটেশন দিতে পারো, কয়েকটা কোটেশন, জেনারিক কোটেশন আছে রবীন্দ্রনাথ বা ইত্যাদি, মনে রাখবে। তবে এখানে কিন্তু ওই ভুলটা করবে না যে তোমার কোটেশন একটা কিছু লিখে দিলে দিয়ে বললে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই জিনিস করবে না। যেটা অরিজিনাল কোটেশন সেটাই দেবে, এবং তার জন্য একটু পড়তে হবে, হ্যাঁ, একটু বিভিন্ন জিনিস করতে হবে। ঠিক আছে, সুতরাং এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই প্রেসি রাইটিং এর ক্ষেত্রে শব্দ সংখ্যা বা অন্যান্য ক্ষেত্রে শব্দ সংখ্যাটা যেটা দিয়েছে তার বাইরে যাবে না। যেটা দেয় মানে যে ধরো 200 ওয়ার্ড দিয়েছে, অথবা প্রেসির ক্ষেত্রে যদি 300 ওয়ার্ডের মেইন স্টোরিটা হয়, তার থেকে 1/3 মানে 100 ওয়ার্ডের মধ্যে করতে হবে, তুমি সেখানে 150 100 ওয়ার্ড ওয়ার্ডের করে মধ্যে দিলে। লিখতে হবে। হ্যাঁ, তো সুতরাং 100 ওয়ার্ডের মধ্যে তুমি যেন ওটা যেন ওভারকাম না করে, মানে ওটা বেরিয়ে না চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। ঠিক।
বেশ। আর আমি এখানে এবার একটুখানি অ্যাড করি, বলো বলো। সেটা হচ্ছে যে প্রেসির ক্ষেত্রে তো আমরা ওয়ার্ড লিমিট জানি, সেটা হচ্ছে যে মূল প্যাসেজ যেটা আছে তার 1/3 এর মধ্যে আমাকে লিখতে হবে। আর হুম। এছাড়া যে বাকি যে সমস্ত লেখার যে বিষয় যেগুলো আছে, সেটা লেটার রাইটিং হোক বা কোনো রিপোর্ট রাইটিং হোক, 1 মার্কসের জন্য মানে এক এক নম্বরের জন্য ম্যাক্সিমাম 15টা শব্দ এর মধ্যে আমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। অর্থাৎ আমার যদি 40 মার্কসের হয়, আমি 600 শব্দের মধ্যে লেখার চেষ্টা করব। আমাকে আমি যেটা দাদা যেটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে দ্য কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লেন্থ। হ্যাঁ, লেন্থ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের কন্টেন্টটাকে ঠিক। আমাদের গুছিয়ে লিখতে হবে। তুমি ধরে নেবে যেটা দীপান বলছে যে 1 নম্বরের জন্য 15টা শব্দ, খুব সন্তর্পণে খরচা করবে 15টা শব্দ, যা খুশি লিখে খরচা করবে না। আর লেখাগুলো গাঁথতে হবে, মানে প্রচুর প্রিপোজিশন এ এন দিয়ে আর্টিকেল ফার্টিকেল দিয়ে ভরিয়ে দিলে হবে না। অ্যাকচুয়াল ওয়ার্ডটা হুম, জানো, ওয়ার্ডটা জেনে সেটা লেখো, দেখবে একটা প্রপার ঠিক। ওয়ার্ড লিখতে পারলে 3টে ওয়ার্ডের লেন্থ তোমার কমে যাবে। সুতরাং সেই জিনিসগুলো চর্চা করতে হবে, চর্চা করলেই সব হবে। প্রথম প্রথম একটু সবকিছুই মনে সেটাই। হবে কিভাবে হবে না হবে, কিন্তু তারপর চর্চা করতে করতে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এখানে, কুণাল ব্যানার্জি, এমসিকিউ তে নেগেটিভ কমানোর জন্য কোনো স্ট্র্যাটেজি নেওয়া যায় কিনা? দীপান, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বলো দেখি কি বলা যেতে পারে। হ্যাঁ, এমসিকিউ এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম আমাদের ক্যান্ডিডেটদের সাথে। সেটা হচ্ছে যে এমসিকিউটা কমানোর জন্য তোমাকে আগে কি করতে হবে, তুমি প্রথমে সেই হ্যাঁ, সমস্ত হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ। দেবে যেখানে একদম পুরো মানে যে অপশনটা কারেক্ট আছে সেই কারেক্ট অপশনটাই তুমি জানো, মানে তুমি 100% কনফিডেন্ট, শুধুমাত্র সেগুলোই তুমি উত্তর দেবে। তারপরে কি করবে, তারপরে তুমি তুমি ওটা গুনে নেবে যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক উত্তর দিয়েছো। তো যতগুলো প্রশ্ন তুমি সঠিক উত্তর দিয়েছো, মনে করো 100টার মধ্যে তুমি আহ 60খানার সঠিক উত্তর দিয়েছো, তাহলে এবার কি করবে, 60খানাকে 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে ভাগ করে আসছে 20টা। তার মানে ম্যাক্সিমাম তুমি আরো 20টা অ্যাটেম্প করবে, 20টা প্রশ্ন অ্যাটেম্প করবে যেখানে দুটো অপশনের মধ্যে তোমার কনফিউশন রয়েছে। তাহলে কি হবে, তোমার টোটাল অ্যাটেম্প হবে 60 + 20 মানে 80। 60নম্বর তুমি একেবারে পুরো পেয়ে যাচ্ছ, যেহেতু তুমি কনফিডেন্টলি উত্তর দিয়েছো। এবারে 20টার মধ্যে যদি 20টাই ভুল হয়, তাহলে তোমার 6.67 মাইনাস হবে, মানে তোমার ওটা 53.33 গিয়ে দাঁড়াবে। আর যদি 20টার যেখানে তুমি হাফ হার্টেড অ্যাটেম্প করেছো, সেই 20টার মধ্যে যদি 10টা ঠিক হয় বা 10টা ভুল হয়, 10টা সঠিকের জন্য 10 নম্বর পাবে, 10টা ভুল হওয়ার জন্য 3.33 মাইনাস হয়ে যাবে। তাহলে ওই 6.67 একটা অ্যাড হয়ে যাবে 60-র সাথে, মানে 66.67 এরকম একটা স্কোর হবে। তো ওইটাই হলো স্ট্র্যাটেজি। যতগুলো কারেক্ট অ্যান্সার হলো তার ম্যাক্সিমাম 1/3 তুমি হাফ হার্টেড অ্যাটেম্প করবে। এভাবেই তুমি নেগেটিভ কমাতে পারবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু আন্দাজে পাস করা যাবে না। তুমি ওই এমসিকিউ করতে গিয়ে আন্দাজে প্রচুর আনসার করে দিলে এবং আশা করবে যে তুমি হয়তো পজিটিভ নেগেটিভ মিলিয়ে আলটিমেটলি স্কোরটা করে দেবে, এভাবে হয় না। তুমি যত আন্দাজে আনসার করবে তোমার নেগেটিভ স্কোরিং কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তবে সেটাই। ওই দীপায়ন যে বলেছে তার সাথে আমি দু একটা জিনিস একটু অ্যাড করব। সেটা হচ্ছে যে যখন তুমি কোশ্চেন আনসার গুলো করবে, সেটা হচ্ছে এই কোশ্চেন আনসার করতে করতে তুমি সঠিকগুলোই আনসার করবে প্রথমে। এই সঠিকগুলো আনসার করার হ্যাঁ, পর তুমি আগে চেক করে দেখে নেবে তোমার কত হচ্ছে। ঠিক আছে, যদি দেখা যায় ধরো প্রিলিমিনারি পরীক্ষা, যদি দেখা যায় যে তুমি ফার্স্ট রিডিং এই 140টা তুমি করে ফেলেছো, তাহলে কিন্তু আর নেগেটিভের জন্য অতটা যে লাভ নেই। হ্যাঁ, তুমি একদম সেকেন্ড তাই। ডিভিশনে কোনগুলো দেখবে যেগুলো মনে হয়েছিল 50-50, এটা হতে পারে সেটা হতে পারে। তবে বুঝে নেবে যে দরকার আছে কি দরকার নেই। কিন্তু যদি তোমার যদি দেখা যায় যে মার্কসটা আরো কম, তাহলে কিন্তু আরেকটু তোমাকে ওই সেকেন্ড রিডিং এর উপর একটু বেশি জোর দিতে হবে। যে ঠিক আছে, কত কত দেখা যাচ্ছে যে সেখানে ডাইসি হয়ে আছে, কত 50%, হ্যাঁ 50% না। তো সেইগুলো কোনটা করব কোনটা করব না একটু এলিমিনেশন করে, ধরো 4টের মধ্যে দুটো তোমার হুম, চুজ আগেই করেছিলে, তার মধ্যে কনফিউশন লাগছে, এবার তার মধ্যে একটা ইন্টেলিজেন্ট গেস করলে যে এটা হলেও হতে পারে এটা না হলেও হতে পারে। ঠিক আছে, সুতরাং এইগুলো একটু কোশ্চেন আনসার করাটা কিন্তু একটা স্কিল। ওটা মানে হঠাৎ করে হবে না, তোমাকে মক টেস্ট দিয়ে দিয়ে অভ্যেস করতে হবে। ঠিক আছে, কোন কোশ্চেন করব কোন কোশ্চেন ছাড়বো। জেনারেলি এই প্রবলেমটা তোমরা দেখবে কোন পেপারে হয় জানো তো? ম্যাথস এর পেপারে হয়। ম্যাথস আর রিজনিং এর পেপারে 200টা কোশ্চেন থাকে, তোমরা একটার পর একটা করতে শুরু করলে, করতে গিয়ে তার মধ্যে ছোট কোশ্চেন করছো বড় কোশ্চেন করছো, পরের দিকে দেখলে তুমি যখন 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে গেল খাতা সাবমিট করার সময়, তখন দেখলে এ বাবা পেছনের দিকে অনেক ইজি ইজি কোশ্চেন ছিল, তুমি হয়তো পেরে যেতে, কিন্তু তুমি ওগুলো অ্যাটেম্পটই করতে পারলে না, হুম, কারণ সামনেগুলোতে সময় খেয়ে নিয়েছে। সুতরাং কোশ্চেন চয়েস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেইগুলো না করলে, কোশ্চেন যদি ঠিকঠাক চুজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা মানে পড়লেও জিনিসটা খুব একটা ভালো জায়গায় দাঁড়াবে না আর কি। কারণ এখন এক এক মার্কসের জন্য মারামারি, স্কোর মানে কাট অফ মার্কসটা যথেষ্ট হাই যাচ্ছে রিসেন্টলি, তাই নয়? একদম। আর এখানে আর একটা জিনিস আছে যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি,
সেটা হচ্ছে যে এমসিকিউ অ্যানালিসিস করতে হবে। এমসিকিউ শুধু সলভ করলে চলবে না, আমাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে ভুল অপশনগুলো কেন কেন ভুল হলো। সেটা আমি যখন প্রিপারেশন নেবো বা যখন আমি বাড়িতে প্র্যাকটিস করব, তখনই আমাকে এই এক্সারসাইজটা করতে হবে। এটা হলো কি হবে, আমার পরীক্ষার হলে কি আমার কনফিউশনটা কম হবে, এবং আমি একটা প্রশ্ন আমি যদি দেখি তাহলে হয়তো তার অপশনটা না দেখেই আমি হয়তো কারেক্ট অপশনটা বলে দিতে পারবো। এরকম একটা স্টেজে আমি চলে যেতে পারবো। আচ্ছা, অনুজয় চট্টোপাধ্যায় বলছে, স্যার জিওপলিটিক্যাল সেন্সিটিভ কারেন্ট ইস্যু যেগুলোতে ম- আহ, আহ, মত মত পার্থক্য পর্ত- মত পার্থক্য মতপার্থক্য রয়েছে। রয়েছে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে, সেগুলো ডাব্লিউবিসিএস এর জন্য কি ইম্পর্টেন্ট? দেখো, এগুলো মতপার্থক্যের উপরে ইম্পর্টেন্স কিন্তু নির্ভর করবে না, ঠিক আছে? ডাব্লিউবিসিএস পরীক্ষায় কতগুলো টপিক আছে সত্যি ইম্পর্টেন্ট। এবার সব সময় দুটো মানে ডেমোক্রেসিতে এগুলো মতপার্থক্য থাকবেই, তার জন্য ঠিক। ওটা ইম্পর্টেন্ট হয়ে যাবে তা নয়, কিন্তু আমাদের পড়তে হবে। বিশেষ করে এইগুলো কি হয়, মানে ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে দেখো এইটা নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে, সেন্ট্রালের এই মত, স্টেটের এই মত, তাহলে তোমার কি বক্তব্য? সেখানে তোমাকে কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি সুন্দর করে উত্তর দিতে হবে, ঠিক আছে? সেই জায়গাগুলো হ্যাঁ। মাথায় রেখে তোমায় করতে হবে। তবে জিনিসগুলো মত পার্থক্যের উপরে নয়, তোমাকে চ্যাপ্টার গুলো, সাবজেক্ট গুলো তোমাকে দুটো অ্যাঙ্গেল থেকেই পড়ে দেখতে হবে, এবং তার জন্য এডিটোরিয়াল পড়া বা এগুলো পড়লে তোমার কিন্তু অনেক উপকারে লাগবে ব্যাপারটা আর কি। বুঝতে পেরেছো? ঠিক। আচ্ছা, এখানে অর্জুন ঘোষ একটা অন্য ধরনের কোশ্চেন করেছে, সেটা হচ্ছে যে প্রিলিমিনারিতে কত পেয়েছি সেটা জানতে পারবো কেমন করে? ওটা পরীক্ষা প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আরটিআই এর মাধ্যমে তুমি হুম। চাইলে জানতে পারবে। তবে এখন তো পিএসসি অনেক কিছুই দিয়ে দিচ্ছে, তুমি তোমরা সেখান থেকে অনেকটা জানতে পারবে আর কি, যে তোমার কতগুলো ঠিক কতগুলো ভুল, কারণ আনসার কি ওরা দিয়েই দিচ্ছে আর কি। ঠিক আছে। ঠিক। ঠিক। আর আর কোশ্চেন কিছু এসছে, যেমন ধরো পাপন বসাক বলছে যে জুলজি কোশ্চেন নিয়ে জিজ্ঞেস করেছে যে কোন বই পড়বো। এগুলো পার্টিকুলার সাবজেক্টের জিনিস, এগুলো যে হুম। সাবজেক্টে নিয়ে পড়েছে সেই বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর বিদ্যুৎ হালদারের কোশ্চেন তো আমরা বাংলায় বললামই। আচ্ছা, একজন এখানে পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে বোধহয় প্রশ্ন করেছিল। রাইট রাইট রাইট, আমি কোশ্চেনটা দিচ্ছি। সেটা পলিটিক্যাল হচ্ছে সায়েন্স যে অপশনাল রাজু থাকলে আমি ঘোষ, সেটা বলে দিচ্ছি। হ্যাঁ। পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপারের প্রিপারেশন কি করে করব স্যার, এটা বললে উপকৃত হবে। অধিপান বলো, তোমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের জন্য আমাদের একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে এনডি আরোরার পলিটিক্যাল সায়েন্স ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন। এই বইটা যদি আমরা কিনি তাহলে এর মধ্যে আমাদের ইন্ডিয়ান পলিটির সাথে পলিটিক্যাল সায়েন্স অপশনালটা অনেকটাই তৈরি হয়ে যাবে। আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে রুমকি বাসু। তো পলিটিক্যাল সায়েন্সের হচ্ছে দুটো পেপারের চারটে পার্ট। পেপার ওয়ানের ফার্স্ট পার্টটা হচ্ছে পলিটিক্যাল থট। পলিটিক্যাল থটে আমাদের ওই পলিটিক্যাল যে টার্মিনোলজিস গুলো সেগুলো পড়তে হবে। এটা এডিআরআর বইতে খুব ভালোভাবে সুন্দরভাবে দেওয়া আছে। এই বইটা পড়লে আমার মনে হয় যে আর অন্য কোনো বই পড়ার কোনো দরকারই পড়বে না। আর এছাড়া থাকবে হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আর ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ম্যাক্সিমাম সবকটাই কিন্তু এডিআরআর বইতে কভার করেছে। আর দু একটা পলিটিক্যাল থট যেমন বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ, এগুলো হয়তো এডিআরআর বইতে থাকবে না, এগুলো অন্য অন্য কোনো বই বা কোনো জার্নাল থেকে এই থটস গুলো একটু পড়ে নিতে হবে। আর পেপার টুটা থাকছে হচ্ছে, পেপার ওয়ানের পার্ট বিটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির যে অংশটা আছে সেটা তো এনডিআরআর বই বা যারা হয়তো লক্ষ্মীকান্ত পড়েছো তারা লক্ষ্মীকান্ত পড়তে পড়তে ইন্ডিয়ান পলিটিটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আর এনডিআরআর বইতেও এর ডিটেলে আলোচনা করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পেপার টু তে যাচ্ছি, পেপার টু এর পার্ট এটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওই রুমকি বাসুর বইটা বললেই যথেষ্ট। এখানে কিছু জিনিস আছে যেগুলো বারবার ঘুরিয়ে প্রশ্ন করা হয় আর কি, যেমন ওয়েবার্স কনসেপ্ট অফ ব্যুরোক্রেসি, তারপরে হচ্ছে রিক্সিয়ান মডেল, তারপর হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, ক্লাসিক্যাল থিওরি। এই চারটে থেকে প্রতি বছরই কিন্তু কোয়েশ্চেন্স গুলো আসে। এখন ইদানিং কিছু কোয়েশ্চেন্স আসছে ওই তোমার কিছু ডেফিনেশনস গুলো ওরা শর্টকাট হিসেবে ওরা জানার চেষ্টা করছে, যেমন স্প্যান অফ কন্ট্রোল, স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স। এই সমস্ত জিনিসগুলো রুমকি বাসুর বইতে খুব ভালোভাবেই আছে। এই বইটা এতটাই কম্প্রিহেন্সিভ এবং এতটাই সহজ ভাষায় লেখা যে যারা পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে যাদের হয়তো খুব ভালো নলেজ নেই তারা পড়লেও বুঝতে পারবে। আর তারপরেটা হচ্ছে পেপার টু এর পার্ট বিটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে এর একটা ভালো যোগসাযোগ রয়েছে। আর এর ইন্টারন্যাশনাল রিলেশনস ও এনডিআরআর বইতে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তোমরা বিভিন্ন মানে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল রিলেশনের ইন্টারন্যাশনাল যে পার্টটা, অর্গানাইজেশন। যদিও পলিটিক্যাল সায়েন্সের হ্যাঁ। ব্যাপার, তবুও বলি ইন্টারন্যাশনাল রিলেশনের পার্টটা কিন্তু খুব ভালো করে রেগুলার বেসে নিউজ পেপার পড়ে জিনিসটাকে তৈরি করে রাখতে হবে। মানে আজকে যদি পরীক্ষা হয়, হ্যাঁ। গতকালকের জিনিসটাও তুমি যদি ইনকর্পোরেট করে দিতে পারো, তাহলে খুব ভালো বোধহয় স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তাই না দীপান? কি মনে হয়? একদম 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 একদম। আর এটা হচ্ছে যতটা নিজেকে আপডেটেড রাখা যায়, এটা হচ্ছে কাইন্ড অফ কারেন্ট অ্যাফেয়ার্স অপশনাল।
মানে কারেন্ট অ্যাফেয়ার্স এ যদি অপশনাল থাকতো সেটাকে আমি পলিটিক্যাল সায়েন্স পেপার 2 এর পার্ট বি তে ঢুকিয়ে দিতাম, এই আর কি। ঠিক। সব্যসাচী একটা আচ্ছা, কোশ্চেন করেছে সায়েন্স সব্যসাচী অ্যান্ড টেকনোলজি চ্যাটার্জি। পেপারের উপর কিছু বলিন। আরেকজন বলেছে সুরজিৎ ব্যানার্জি, সেও এই কোশ্চেনটা করেছে। ঠিক আছে, যে একটু ছোট্ট করে বলে সায়েন্স এন্ড রাখি, টেকনোলজি, আচ্ছা। সায়েন্স এন্ড টেক ব্যাপারটা দীপায়ন একটু বলো তুমি। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে এখানে বলে রাখি, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু দুটো পার্টের। একটা হচ্ছে কনসেপচুয়াল সায়েন্স আর একটা হচ্ছে ইনফরমেটিভ সায়েন্স। কনসেপচুয়াল সায়েন্স মানে হচ্ছে ক্লাস 9-10 এর বইতে যেগুলো আমরা করেছিলাম, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির, সেই পার্টটা আমাদের একটু পড়ে নিতে হবে। বায়োলজির ক্ষেত্রে যেমন মেন ফোকাস করতে হবে হচ্ছে প্ল্যান্টের যে তোমার প্ল্যান্ট মরফোলজি সিস্টেম। যেটা রয়েছে, প্ল্যান্ট অ্যানাটমিতে, প্ল্যান্ট অ্যানাটমির ওপর আমাকে ফোকাস করতে হবে। আর করতে হবে হচ্ছে জেনেটিক্স, বায়োটেকনোলজির ওপর। ফিজিক্সের কিন্তু অত ইন্ট্রিকেট ডিটেলস কিছু আসে না, কিন্তু ওই কনসেপ্ট গুলো থেকে কোয়েশ্চেন্স করে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রে মেটেরিয়ালস গুলো নিয়ে নানা রকম প্রশ্ন করা হয়, যেগুলো মেটেরিয়ালস অ্যান্ড দেয়ার ডেইলি ইউজেস, ওগুলো একটু ভালো করে পড়ে নেবে। আর আরেকটা জিনিস হচ্ছে ইনফরমেটিভ সায়েন্স। ইনফরমেটিভ সায়েন্স মানে হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সায়েন্সের যে ওভারল্যাপটা যেটা রয়েছে, সেই জায়গা থেকে অনেক প্রশ্ন করে। মানে লাস্ট 1 ইয়ারে যেমন ধরো এখন হচ্ছে কোভিড-19টা খুব বার্নিং টপিক। কোভিড-19 থেকে কিছু প্রশ্ন আসতেই পারে, যেগুলো হয়তো আমরা 11-12 9-10 বায়োলজিতে হয়তো আমরা পড়িনি। তখন একটা ডিজিজ হলো, সেই ডিজিজ থেকে কোনো প্রশ্ন আসতে পারে, যেমন যেমন প্লেগ বা তারপর ডেঙ্গি, এই সমস্ত আহ, এই সমস্ত যে ডিজিজ গুলো আছে, এগুলোতে কোন মাইক্রো অর্গানিজম কাজ করছে, বা এর কিউরেটিভ মেজার কি, এর জন্য যদি কোনো ওষুধ তৈরি হয়ে থাকে সেই ওষুধের নাম কি, সেই ওষুধ কোথায় তৈরি হয়েছে, এই সমস্ত ডিটেলস গুলো আমাকে পড়তে হবে। এগুলো ইনফরমেটিভ, এর মধ্যে কনসেপ্টের সেরকম কোনো জায়গা নেই। এটা ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই আর কি রিলেটেড আর কি। লাস্ট 1 ইয়ারে যে সমস্ত আপডেটস গুলো এসেছে সেখান থেকে পড়ে রাখলেই আমাদের হবে। আচ্ছা, লোকেশ মিশ্রা জিজ্ঞেস করছে যে স্যার সাবজেক্টিভ পেপারে যে ডেটাগুলো দেবো তার রেফারেন্সও কি দিতে হবে? দেখো, ব্যাপার হচ্ছে যে তুমি রেফারেন্স দিতেই পারো তুমি, তবে এত ডেটা তুমি কি করে মনে রাখবে? ঠিক আছে, মোটামুটি ডেটা দিলে, এবার রেফারেন্স দিয়ে সে যদি কেউ রেফারেন্স খুলে দেখে তখন দেখা যাবে যে তোমার সাথে মিসম্যাচ হয়ে গেল। ঠিক আছে, তুমি ধরো 259 লিখলে ওখানে 261 লেখা আছে, তোমার এত ডেটার এত রেফারেন্স মনে থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, দু একটা যদি না। কেউ রেফারেন্স দেয় ব্র্যাকেটের মধ্যে, খুবই ভালো, একটা অ্যাডিশনাল ব্যাপার তো হয়েই গেল। তাই না, যে অমুক ইকোনমিক সার্ভে 2019-20 এই ডেটা দেওয়া আছে, ওয়েল অ্যান্ড গুড, সে দিতে পারলে তো খারাপ কিছু নয়। সে ব্র্যাকেটের মধ্যে দাও, স্টার মার্ক করে দাও, যেভাবে খুশি দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, আর প্রিলিমিনারির জন্য কোশ্চেন করেছে, তারপর আমরা সেটা পরবর্তীকালে আবার আলোচনা করব, সময় শেষ হয়ে আসছে। সুভাষিস বড়ালো জিজ্ঞেস করেছিল সায়েন্সের ব্যাপারে। অগ্নিদীপা দিয়া নাহা জিজ্ঞেস করছে প্রিলিমিনারির জন্য নিতিন সিংহানিয়া বইটা গাও। নিতিন সিংহানিয়ার বইটা নিয়ে একটু বলে দাও দীপায়ন, এটা তো অনেকে জিজ্ঞেস করে, এই জিনিসটা একটু বলে দাও। হ্যাঁ, নীতিশ সিংহানিয়ার বইটা ফলো করতে পারে, তবে আমার মনে হয় যে যারা হয়তো লুসেন্ট বা মনোহর পান্ডের বই যাদের কাছে আছে, তাদের আলাদা করে নিতিন সিংহানিয়া না কিনলেও চলবে। ঠিক। আর সৌরভ সিনহা জিজ্ঞেস করছে হিস্ট্রির জন্য পড়া বা নোট বানানোর স্ট্র্যাটেজি একটু জিজ্ঞেস করছে, তুমি যদি একটু বলো এটা। আচ্ছা, হিস্ট্রি, আমি কম্পালসারি হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করছি। কম্পালসারি হিস্ট্রির জন্য প্রথমে বলে রাখতে হবে যে লুসেন্ট বা মনোহর পান্ডের যে বইটা যারা কিনেছো, তারা ওই বই থেকে আগে ওভারভিউটা দেখে নাও, কারণ অনেকেই হয়তো হিস্ট্রি ক্লাস 9-10 পড়েছিল, এখন ভুলে গেছো। কাজে আগে ওভারভিউটা তুমি যদি আগে দেখে নাও, তাহলে কি হবে, জিনিসগুলো তোমার ফ্যাক্টস ফিগার্স গুলো তোমাদের মাথায় থেকে যাবে। তারপরে তুমি টেক্সট বইটা পড়ো। টেক্সট বইটার জন্য কৃষ্ণা রেড্ডি যাদের কাছে পড়তে মানে কৃষ্ণা রেড্ডিকে যারা একটু ভয় পাও আর কি, ওই বইটা যেহেতু অনেকটাই ফাস্ট, তো তারা কি করতে পারো, তারা এনশিয়েন্টের জন্য, তারা এনশিয়েন্ট বা মিডিভেল পোর্শনের জন্য পুনম দালাল দাহিয়ার বইটা পড়তে পারো। আর স্পেকট্রামের বইটা মানে রাজীব আহেরের বইটা পড়তে পারো মডার্ন ইন্ডিয়ার জন্য। আর হিস্ট্রি যখন তুমি পড়বে, তখন তার সাথে সাথে তুমি ওই তুমি যে যারা অনেকে বলে নোট করে রাখতে হবে, নোট নোট ঠিক না, একটু মাইন্ড ম্যাপ টাইপের বা মেমোরি ম্যাপ টাইপের যদি তুমি তৈরি করে রাখতে পারো, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারটা যদি একটা খাতায় একবার একটু তৈরি করে লিখে নিতে পারো, সেই চার্টটা ভালো করে দেখে নিলেই কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে আর কি। মানে পরীক্ষার আগে বইটা খুঁটে না পড়লেও তোমার চলবে। বেশ, তাপস জিজ্ঞেস করছিল যে আমাদের ইংলিশে লেখা ভালো না বাংলায় লেখা ভালো, পলিটিক্যাল সায়েন্সটা, মানে কোন ল্যাঙ্গুয়েজের উপর কি ডিপেন্ড করে পলিটিক্যাল সায়েন্সটা, বলো। আর দেখো, ইংরেজিতে যদি ভালোভাবে তুমি লিখতে পারো, বা ইংরেজির প্রতি যদি একটা ভালো গ্রিপ থাকে, তাহলে অতি অবশ্যই ইংরেজিতে লেখা ভালো। আমি এটা মনে করেছি ইংরেজিতে লিখলে আর কি আহ, সাধারণত মার্কসটা একটু বেশি ওঠে। আমি একটু এরকম আর কি আমি এনরিচ, ইংলিশ শুনেছিলাম। ল্যাঙ্গুয়েজের লেখাগুলো একটু এনরিচড হয় বেশি আর কি। এনরিচড হয়, এক্স্যাক্টলি। সঞ্জয় দাস বলছে সাইকোলজি অপশন নিয়ে একটু বলুন। সাইকোলজি অপশন খুব ভালো অপশন, ছোট সিলেবাস এবং নতুন সাবজেক্ট। সাইকোলজি সাবজেক্টটাই শুরু হয়েছে 1950s-এ,
তারপর থেকে এই 20 + 50 মানে 70 বছরের যা ডেভেলপমেন্ট সেটা পড়তে হবে, এবং এর স্টাডি মেটেরিয়ালও নির্দিষ্ট, মানে খুব বেশি পড়ার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি জিনিসগুলো পড়ে লিখলে কোশ্চেন মোটামুটি ডাইরেক্ট আসে। তবে কি, হ্যাঁ, লেখা প্র্যাকটিস করতে হবে। সে পলিটিক্যাল সায়েন্স অপশনাল বলো, সাইকোলজি অপশনাল বলো, লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি যতই পড়ো ওইখানে গিয়ে কিন্তু নামাতে পারবে না ঠিক মতো, যতক্ষণ না লেখা প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট, এগুলো বারবার বারবার করে করে জিনিসটাকে কিন্তু ইজি করে আনতে হবে। না হলে ওইখানে গিয়ে তুমি যদি ভাবো সব পড়ে গেলাম, ওখানে গিয়ে যা লেখা লিখবো, সেটা কিন্তু হয়ে উঠবে না আর কি। ঠিক আছে। আচ্ছা, অনিন্দম চট্টোপাধ্যায় বলছে যে স্যার, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি, ইকোনমিক্স কনসেপ্ট ভালো ক্লিয়ার করতে কি করব, কি পড়বো? আচ্ছা, এটা ডিসকাস আমরা করেছি তুমি ডিসকাস তবু তো একটু ছোট করেছি। করে বলে রাখি যে ইকোনমিক্স এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ওই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, প্লাস কিছু বেসিক বই আছে সেগুলো পড়বে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এই কিছু কিছু আমরা যেমন দেখবে একটা মার্কেট মন্ত্র বলে একটা প্রোগ্রাম হয় প্রসার ভারতীতে। হ্যাঁ, ওই প্রোগ্রামটা সারা দিনের যে কি কি ট্রানজাকশন হলো, কি কি ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, সেগুলো নিয়ে কোশ্চেন করে, বিকেল 5টা 5:30টার দিকে হয়, 0.5 ঘন্টার প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম যদি দেখো, সবসময় মাথায় রাখবে তোমরা যা পড়বে তার রিসোর্সেস যেন অথেন্টিক হয়। এই জন্য গভর্নমেন্ট ডেটার উপর একটু বেশি ভরসা করবে। বিভিন্ন ওয়েবসাইট ঘেটে করার থেকেও গভর্নমেন্টের যে জিনিসগুলো সেগুলো কিন্তু একটু বেশি ফোকাস করা উচিত আর কি। মোটামুটি সময় হয়ে এসছে। দীপান, তোমার লাস্ট কিছু বক্তব্য হ্যাঁ। থাকলে ওভারঅল এক্সামের উপর বলো। তোমার সাথে আবার আমরা সিটিং করব, তবে তার আগে আজকে শেষ করার আগে কিছু যদি বক্তব্য থাকে তুমি বলো ওভারঅল। আচ্ছা, ওভারঅল আমরা আজকে মেনলি আলোচনা করেছি পলিটি আর ইকোনমি নিয়ে। যারা হয়তো দেরিতে সেশনে জয়েন করেছো তাদের আমি আর একবার করে বলে রাখি। সেটা হচ্ছে যে ইকোনমির ক্ষেত্রে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে কনসেপ্ট পার্ট। কনসেপ্ট পার্টের জন্য বইটা ভালো করে পড়তে হবে। আমরা 11-12 এনসিইআরটি বই দিয়ে আমরা শুরু করতে পারি, কিন্তু আমাদের দেখে নিতে হবে, সিলেবাসের সাথে ট্যালি করে দেখে নিতে হবে যে কি কি জিনিসগুলো রয়েছে। আর ডেটা পার্টের জন্য লাস্ট 1 ইয়ারে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে তার সাথে তার সেখান থেকে কিন্তু কিছু ডেটা আমাদের তুলে দিতেই পারে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করার জন্য আমি আগেই এই ভিডিওতেই বলেছি যে আমাদের gktoday.in যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমাদের দেখে নিতে হবে। বা যারা ধরো হিন্দু পড়তে পারছো, যাদের কাছে হিন্দু নিউজ পেপারটা ডেলি বেসিস অ্যাভেলেবল রয়েছে, তারা হিন্দু নিউজ পেপার থেকেও দেখতে পারো। সেখানে কি করবে, ওই একটা খাতাতে 5টা কলম করবে। একটা হচ্ছে ন্যাশনাল পলিটিক্যাল, একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল, একটা হচ্ছে ইকোনমি, একটা সায়েন্স, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সরি মিসলেনিয়াস। তো ওই যে ইকোনমির যে পোর্শনটা আছে সেখানে ডেইলি বেসিসে যে সমস্ত ডেটাগুলো ইকোনমিক্সে তুমি পাচ্ছ, সেটা কোনো যোজনার হোক বা রিজার্ভ ব্যাংকের কোনো পলিসির হোক বা কোনো রকম নিউজের হোক, তো সেইগুলো ওখানে শর্টে পয়েন্টগুলো নোট করে রাখবে এবং উইকলি একবার করে ওটা রিভাইজ করবে। তাহলে কি হবে, ডেটা পার্টটা এখানে কভার হয়ে যাবে। আচ্ছা, আর পলিটির ক্ষেত্রে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লুসেন্ট বা মনোহর পান্ডে, দুইটা যাদের কাছে রয়েছে, তারা ওখান থেকে আগে ওভারভিউটা দেখে নেবে। তাহলে তোমাদের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কোন কোন জায়গাগুলো টেক্সট বই থেকে খুঁটিয়ে পড়তে হবে। এরপরে তোমরা যারা ইউটিউবে কোনো ভিডিও দেখো, সেই ইউটিউবের ভিডিও থেকে ওই টপিকটা তৈরি করবে। তৈরি করার পরে তারপরে কি করবে, তোমরা টেক্সট বইটা পড়বে। টেক্সট বইটার ক্ষেত্রে ইংরেজিতে যারা পড়ছো তারা লক্ষ্মীকান্ত কিনলে তাদের আর অন্য কোনো টেক্সট বই পড়তে হবে না। আর বাংলাতে অনাদি মহাপাত্রের বইটা যথেষ্ট ভাস্ট, কিন্তু ওই যে জিনিসগুলো তোমরা লুসেন বা মনোহর পান্ডের বইটা পড়েছো, ঠিক ওই টপিক গুলোই তোমরা ওই বই থেকে পড়বে একটু ডিটেলে। আর তারপরে কি করবে, এমসিকিউ গুলো সলভ করবে চ্যাপ্টার ওয়াইজ। তাহলে তোমাদের ভালোভাবে তৈরি হয়ে যাবে। বেশ, মোটামুটি আজকে এই পর্যন্তই। তবে দুটো কথা আমি বলে শেষ করব। এক নম্বর হচ্ছে, এই যে কথাগুলো ডিসকাশন করা হলো আমাদের, সেই ডিসকাশন গুলো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বললাম, এটা কোনো সরকারি ব্যাপার নয়, এটা একদম। ব্যক্তিগতভাবে বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই অনুষ্ঠানে এর আগের যে দুটো এপিসোড আমরা করেছিলাম আমি একাই করেছিলাম, তারপরে আজকে দীপায়নকে ডাকলাম। এরকম আমরা দীপায়নকে আবার ডাকবো, বা আরো অনেককে আস্তে আস্তে ডাকার চেষ্টা করব, যারা যারা পাশ করেছে গতবার বা ইত্যাদি। কিন্তু প্রত্যেকেই মনে রাখবে, যারা ভিউয়ার্স তাদের ক্ষেত্রে একটা মানে জেনারেল কথা বলে রাখি, প্রত্যেকে যেভাবে পাশ করেছে, প্রত্যেকেই ভালো পড়াশোনা করে ডাব্লিউবিসিএস পরীক্ষায় গ্রুপেতে উত্তীর্ণ হয়েছে, এবং সে নিজে একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছে, সে তার স্ট্র্যাটেজি ডিসকাস করছে এখানে, ঠিক আছে? সুতরাং সেটা খুব ভালো স্ট্র্যাটেজি। তবে তোমার সাথে তার স্ট্র্যাটেজি যদি না মেলে বাই চান্স, তাহলে তুমি ভেবো না যে তুমি খুব ভুল করেছো। হয়তো তুমি যখন পাস করবে সেটাই তোমার স্ট্র্যাটেজি হবে, এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই তোমাকে আমরা এই অনুষ্ঠানে হয়তো ডিসকাস করব। সুতরাং এটা আমাদের ঠিক। ব্যক্তিগত স্ট্র্যাটেজি। আর তুমি এভাবে পাস করছো, আমি এভাবে পাস করছি, দীপন একভাবে পাস করেছে, আরেকজন আরেকটা স্ট্র্যাটেজি করে পাস করেছে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি সমান ইম্পর্টেন্ট।
হয়তো দীপায়ন একটা কোনো পার্টিকুলার বিষয়ের উপর বেশি জোর দিয়েছে, আরেকটি ছেলে বা মেয়ে যে পাস করেছে সে অন্য বিষয়ের উপর বেশি জোর দিয়েছে, প্রত্যেকেই যেরকম ভাবে পাস করেছে সেটাই এক ধরনের স্ট্র্যাটেজি, সেটাই একটা রাস্তা তৈরি করে দেবে। ঠিক আছে, সুতরাং এই নিয়ে অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আমার সাথে তো স্যারেদের মিললো না সুতরাং আমার কি উল্টো পাল্টা প্রিপারেশন হচ্ছে, তা নয়। আমরা যেটা ডিসকাস করলাম ওভারঅল সেটা একটা গাইডলাইন, যে এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের একটু আশা করি লাভ হবে, সেগুলো মাথায় রেখে তোমরা জিনিসটা করবে। এই হচ্ছে শেষ কথা। তো আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করছি। দীপায়ন, থ্যাংক ইউ, ভালো লাগলো খুব। ঠিক আছে, আমরা হ্যাঁ, আবারও বসবো। ঠিক আর আছে। তোমরা যারা ফেসবুক বন্ধুরা আছো তাদেরও থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট। হ্যাঁ।